আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা সাক্ষ্য আইনের আজকে খুব ইম্পর্টেন্ট অংশগুলো শেষ করে দিব। সেটা কি? সাক্ষ্য আইনের আমরা আজকে শেষ করব বার্ডেন অফ প্রুফ, যেটা বলা আছে সাক্ষ্য আইনের ১০০ ধারা থেকে ১১৪ পর্যন্ত। এখান থেকে একটা এমসিকিউ সারা জীবন আসবে, সারা জীবন আসবে এবং এটা রিটেনের আসে। এটা খুব ভালো করে আপনাদের শিখতে হবে এবং শিখতে হবে ধারা ৩১ এর সাথে মিলিয়ে স্টোপেল শব্দের অর্থ হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তার পূর্বে আপনাদের একটু আমরা যেটা পড়াই ক্লাসের বাইরে আউট অফ দ্য বক্স একটু পড়াই। এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। আপনারা অবশ্যই লিখে ফেলেছেন, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেওয়ানি কার্যাবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এটা হচ্ছে ফৌজদারি কার্যাবিধি। দুইটা আইনের কম্পারেটিভ স্টাডি কি বলা আছে? দেওয়ানি মামলায়, দেওয়ানি কার্যাবিধিতে, দেওয়ানি মামলায় আপিল আছে, ফৌজদারিতেও আপিল আছে। পিলির প্রশ্ন কোথায় আছে? দিওয়ানি কার্যাবিধিতে ৯৬ থেকে ১১২ ধারা, ৯৬ থেকে ১১২ এবং আদেশ ৪১ থেকে ৪৫, অর্থাৎ দেওয়ানি কার্যাবিধিতে ধারা ৯৬ থেকে ১১২ এবং আদেশ ৪১ থেকে ৪৫-এ আপিলের বিধান দেওয়া আছে। এবং মাথায় রাখবেন আপনারা, দেওয়ানি মামলায় আপিল করা যায় মাত্র একবার, শেষ। অপরদিকে ফৌজদারি কার্যাবিধিতে ধারা ৪০৪ থেকে ৪৩১, এটা রিটেনে আসবে, পিলিতেও আসবে। পিলিতে একটা প্রশ্ন 100% আসবে। আপিলের বিধান দেওয়া আছে এবং ফৌজদারি মামলায় আপিল করা যায় দুইবার। প্রথমবার আপিল করতে পারে আপনার আমার মতো সাধারণ আইনজীবী, দ্বিতীয় আপিলটা অবশ্যই করবে পিপি। দ্বিতীয় মামলা অবশ্যই কি করবে? পিপি, পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতে নিযুক্ত সরকারি উকিলকে পিপি বলে। দায়রা আদালতে নিযুক্ত সরকারি উকিলকে পিপি বলে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। দ্বিতীয়, দিওয়ানি মামলায় রেফারেন্স আছে, রেফারেন্স। ফৌজদারিতে কিন্তু কোনো রেফারেন্স নাই। রেফারেন্সটা কত ধারায় আছে? ১১৩ আছে এবং আদেশ বলা আছে ৪৬-এ দিওয়ানি কার্যাবিধিতে। ফৌজদারিতে রেফারেন্স নাই। দিওয়ানি মামলায় এডিআর আছে, আপোষ আছে, কিন্তু ফৌজদারিতে কোনো এডিআর বা আপোষ নাই। দিওয়ানি মামলায় নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা, ইনজাংশন আছে। ফৌজদারিতে কোনো ইনজাংশন নাই। এবার আসেন, দেওয়ানি মামলায় রিভিউ আছে, ফৌজদারি মামলায় কোনো রিভিউ নাই। দেওয়ানি মামলায় দেওয়ানি কার্যাবিধি মানে দেওয়ানি কার্যাবিধিতে রিভিশন আছে, ১১৫-তে বলা আছে। এই যে পিলির প্রশ্ন কততে বলা আছে? ১১৫-তে ধারাগত প্রশ্ন করতে পারে। আর ফৌজদারিতে বলা আছে ৪৩৯-এ হাইকোর্ট ডিভিশনে রিভিশন, আর হচ্ছে ৪৩৯-এর ক দায়রা আদালতে রিভিউ, এইখানে বলা আছে। মাথায় রাখবেন, দেওয়ানি কার্যাবিধিতে রিভিশন করা যায় দুইবার, কিন্তু ফৌজদারি কার্যাবিধিতে রিভিশন করা যায় একবার, মাত্র একবার। এটা মাথায় রাখবেন। তারপর আসেন আদালতের সহজাত ক্ষমতা। দেওয়ানি কার্যাবিধিতে আদালতের সহজাত ক্ষমতা সম্পর্কে বলা আছে ধারা ১৫১। এগুলি লিখে রাখেন, এগুলো যখন পড়াবো অনেক সহজ হবে আপনাদের জন্য, পানি পানি হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এবার আসেন সহজাত ক্ষমতা কি, লিখে ফেলেন। আদালত যে ক্ষমতা নিয়ে একটি আদালত জন্মগ্রহণ করে তাকে আদালতের সহজাত ক্ষমতা বলে। দেওয়ানি কার্যাবিধি ১৯০৮-এর ধারা ১৫১-তে বলা আছে আদালতের সহজাত ক্ষমতা। এটা এই ক্ষমতা কাদের? সমস্ত দেওয়ানি আদালতে, সমস্ত দেওয়ানি আদালতে এই ক্ষমতাটা রয়েছে ১৫১-তে। অপরদিকে ফৌজদারি কার্যাবিধি ৫৬১-র কতে বলা আছে আদালতের সহজাত ক্ষমতা, তবে এটা শুধুমাত্র হাইকোর্ট প্রয়োগ করে। এটা শুধুমাত্র কে প্রয়োগ করে? হাইকোর্ট প্রয়োগ করে। প্রিয় শিক্ষার্থী, আপনারা খেয়াল করুন, এখানে পরদে প্রশ্ন লুকিয়ে আছে। বলেন তো, এখানে পরদে পিলির প্রশ্ন লুকিয়ে আছে। আপনাকে প্রশ্ন করতেই পারে আপিল কত ধারায় আছে, দেওয়ানিতে করতেই পারে এমসিকিউতে। আপনি এখানে এই তিনটা অংশ তো খুবই ইম্পর্টেন্ট পিলির জন্য। দেওয়ানি কার্যাবিধির রেফারেন্স কত ধারায়? ১১৩, রিভিউ কত? ১১৪, রিভিশন কত? ১১৫। আপনাকে প্রশ্ন করা এটা অস্বাভাবিক কিছু না। আপনাকে বলতে পারে দেওয়ানি কার্যাবিধিতে আদালতের সহজাত ক্ষমতা কত ধারায় বলা আছে? ১৫১-তে। কারা ব্যবহার করে? সমস্ত দেওয়ানি আদালত। অপরদিকে ফৌজদারি কার্যাবিধি কততে আছে? ৫৬১-র কতে। কে ব্যবহার করে? শুধুমাত্র হাইকোর্ট পারে। ঠিক আছে, এটা কম্পারেটিভ স্টাডি। এবং যেহেতু ফৌজদারি কার্যাবিধি রিভিশন করা যায় মাত্র একবার, যখন আদালত দেখে যে আরেকবার রিভিশন করার দরকার আছে, তখন আদালত এই তার সহজাত ক্ষমতা ব্যবহার করে, তখন সেটার নাম হয়ে যায় কুয়াশমেন্ট। দেখেন, এটাও ৫৬১-র ক। তখন আদালত এই পাওয়ারটা ব্যবহার করে, হাইকোর্ট ডিভিশন, তখন সেটাকে বলা হয় কুয়াশমেন্ট। কুয়াশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, বাতিল করা। আশা করি এটা বুঝতে পারছেন। এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন হুবহু আপনারা পাবেন,
ইনশাআল্লাহ। এবার আসলে আমরা মূল পড়ায় চলে যাই। সাক্ষ্য আইনের এই ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, অপ্রয়োজনীয় কোনো প্রকার শব্দ করা যাবে না। কালকের রেকর্ডিংটা মিস হয়ে গেছে টেকনিক্যাল ইস্যুর কারণে, এটা ক্লাউডে চলে গেছে, আমি আর খুঁজে পাই নাই। তবে আজকের রেকর্ডটা অবশ্যই আপনারা পাবেন, ক্লাস শেষের 4 ঘন্টার মধ্যে আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করেন, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন এটা হচ্ছে একটা মাস্টার ক্লাস, এবং আজকে আমরা কি করব, সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যাবিধির সাজেশন দিব। এটা সবাই লিখে ফেলবেন, যারা শেষে থাকবে না ওরা খুবই পস্তাইয়া যাবে যে আমরা পাইলাম না। 1872, খেয়াল করেন এখানে আজকে আমরা পড়াবো দুইটা জিনিস পড়াবো, তাহলে আজকে আমাদের সাক্ষ্য আইন শেষ হয়ে যাবে। একটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ, লিখে ফেলেন বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ, এই দেখেন বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ এটার অর্থ হচ্ছে প্রমাণের দায়ভার। এই দেখেন প্রমাণের, প্রমাণের দায়ভার, দায়ভার। এটা বলা আছে কত ধারায়, এটা বলা আছে ধারা 100 থেকে, সরি ধারা 101 থেকে, ধারা 101 থেকে ধারা 114। এইটার রিটেনের হট টপিক, এবং পিলিতে তো একটা প্রশ্ন সারা জীবন আসে, শুধু আপনার পরীক্ষা না, কিয়ামত পর্যন্ত বার কাউন্সিল যারা এমসিকিউ দিবে এই টপিক থেকে একটা প্রশ্ন বার কাউন্সিল সব সময় চুজ করে। এটা জুডিশিয়ারির খুব পছন্দের জায়গা, এজন্য কালকে পড়াইনি। আরেকটা টপিক পড়াবো আজকে, স্টুপেল, 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 স্টুপেল এটা হচ্ছে ছোট মরিচে ঝাল বেশি। 115, 116 এবং 117 এর সাথে মিলিয়ে পড়তে হয় ধারা 31। এটা হচ্ছে স্টুপেল, এখান থেকেও একটা প্রশ্ন আসে, অর্থাৎ এই দুইটা পার্ট থেকে আপনি শিওর থাকেন একটা এমসিকিউ আপনি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন কমপক্ষে একটা এমসিকিউ, এবং এটা রিটেনের হট টপিক। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা ক্লাসে চলে যাব, আমরা ক্লাসে চলে যাব। আমরা সবার আগে পড়বো স্টপেল জিনিসটা কি। আগে ছোট জিনিসটা আগে পড়াবো, তারপর বড় জিনিসটা কিসে পড়াবো, এবং ক্লাসের শেষে যদি সময় থাকে সাক্ষ্য আইনটা আপনাদের বুঝাইয়া দিব, এবং আজকে ক্লাসের শেষে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যাবিধির সাজেশন দিব, সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যাবিধির সাজেশন দিব। এখন বলবো স্যার অন্যান্য আইনগুলি দিব, আজকে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যাবিধির কি দিব, সাজেশন দিব। এবার আসেন সবাই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টপেল শব্দের অর্থ কি? স্টপেল শব্দের অর্থ কি? স্টপেল শব্দের অর্থ কি? স্টপেল শব্দের অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করা, বাধা, বাধা সৃষ্টি করা। এই যে বাধা, বাধা সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা, সৃষ্টি করা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, প্রতিবন্ধকতা, বন্ধকতা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। স্টপেল শব্দের অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা। পরীক্ষায় পিলিতে আসবে স্টপেল সম্পর্কে কত ধারায় আলোচনা করা যায় সাক্ষ্য আইনের, আপনি চোখ বুঝে বলে দেবেন 115, এটা এমসিকিউর প্রশ্ন। তারপরে আছে 116 এবং আছে 117, এই তিনটা জায়গায় আছে স্টপেল সম্বন্ধে সংজ্ঞা দেওয়া আছে কততে, সংজ্ঞা দেওয়া আছে 115তে, এবং এর সাথে পড়তে হয় ধারা 31 মিলিয়ে। এই অংশটা একটু লিখে ফেলেন, এটা হচ্ছে আমাদের ধারাগত পার্থক্য। এইবার চলে যাব স্টপেলের সংজ্ঞাটা কি, স্টপেলের সংজ্ঞায় আমরা চলে যাব। এখন আমরা এখন চলে যাব স্টপেলের সংজ্ঞায়। আপনারা একটু লিখে রাখেন সাক্ষ্য আইনের 115, 116 এবং 117তে স্টপেল শব্দ, স্টপেলের ব্যবহার আছে। এইবার আসেন স্টপেল শব্দের অর্থ কি। আবার এবার আসেন স্টপেলের সংজ্ঞা দিই। স্টপেল শব্দের অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এবার আসেন স্টপেলের সংজ্ঞা। স্টপেল, স্টপেলের সংজ্ঞা, স্টপেলের সংজ্ঞা শিখবো আমরা। স্টপেলের সংজ্ঞা, ডেফিনেশন, ডেফিনেশন অফ স্টপেল। স্টপেলের সংজ্ঞাটা কি? স্টপেলের বাংলা অর্থ হচ্ছে বাধা, এক কথায় বাধা সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা, সৃষ্টি করা, এই শব্দটা মাথায় রাখবেন, বাধা সৃষ্টি করা। আর কাজ হচ্ছে কোনো কিছুতে বাধা সৃষ্টি করা, কি করা, বাধা সৃষ্টি করা। আপনি বই পড়তে বসছেন, আমি একটু বাংলায় বুঝাই, আপনি বই পড়তে বসছেন, বই পড়ার সময় আপনার পাশে মোবাইলটা, খালি একটু মোবাইলটা কিং কিং করে রিং দিয়ে ওঠে, আপনি পড়ার কনসেন্ট্রেশন ব্রেক করে মোবাইল ধরতেছেন, ওই মোবাইলটা আপনার জন্য একটা স্টপেল, মোবাইলটা আপনার জন্য একটা ডিস্টার্ব। স্টপেল বাধা, বাধা, ডিস্টার্ব, ডিস্টার্ব সমস্যা, ঠিক আছে, বাধা।
আপনি ধরেন যে কথার কথা পড়াশোনা করতে বসছেন, পাশে কি করতেছে, আপনার গার্লফ্রেন্ড খেলে আপনার ফোন দেয়, আপনার ওয়াইফ আপনার বিরক্ত করে, এই কি করো ওই করো, আপনি পড়াশোনার কনসেন্ট্রেশন হারায় ফেলাইতেছেন। ওই স্ত্রী আপনার জন্য বাধা, ওই গার্লফ্রেন্ড আপনার জন্য বাধা, সমস্যা, ডিস্টার্ব। আশা করি বুঝতেছেন। আমি সংজ্ঞায় যাবো, আগে একটু বাংলা বুঝাইলাম আপনাদের। আপনি পড়াশোনা করতেছেন, বারান্দা দিয়ে একটা কুত্তা চিল্লাইতে আছে, একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে, তখন কি হইলো, ওই কুকুরের যে শব্দটা, এটা আপনার কানে ডিস্টার্ব তৈরি করতেছে, ওইটা আপনার জন্য একটা স্টপেল, ওইটা আপনার জন্য একটা সমস্যা, আপনার জন্য একটা বাধা। এইবার আসেন আইনগত সংজ্ঞায়। এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এবার সহজ হবে। স্টপেলের সংজ্ঞাটা কি? স্টপেলের সংজ্ঞাটা হচ্ছে, লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, সবাই দয়া করে লিখে ফেলেন, সবাই দয়া করে লিখে ফেলেন, সবাই দয়া করে লিখে ফেলেন। এবং আমি একটা উদাহরণ দেব, এবং আমি এটাকে কি করব, একটা উদাহরণ দেব। ঠিক আছে, এটা আমি উদাহরণ দেবো। স্ট্রবেলের সংজ্ঞা দেখেন, স্ট্রবেল হইতে গেলে অবশ্যই তিনটা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত পূরণ করতে হয় বলেন তো? স্ট্রবেল হইতে গেলে অবশ্যই তিনটা শর্ত পূরণ করতে হবে আপনাকে। তিনটি শর্ত, তিনটি শর্ত, তিনটি শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এই কথাটা বলা আছে, আমি যে আলোচনা করতেছি এটা বলা আছে ধারা 115-তে। 115-তে, ধারা 115-তে এই কথাটা আলোচনা করতেছি। কারণ স্টপেল থেকে ক্রিটিক্যাল কোশ্চেন করে, আপনি বুঝতে পারবেন না। স্টপেলের থেকে তিনটা স্টপেল হইতে গেলে, এই একটা যে সংজ্ঞা, স্টপেলের সংজ্ঞা হচ্ছে, স্টপেল হইতে গেলে 115 দ্বারা আপনাকে তিনটা শর্ত পূরণ করতে হয়। তিনটা শর্ত পূরণ করতে হয়। এক নাম্বার শর্ত হচ্ছে, কোন ব্যক্তি, কোন ব্যক্তির পক্ষ থেকে, কোন ব্যক্তি, কোন ব্যক্তি, লিখে ফেলেন, কোন ব্যক্তি এমন কোন, এমন কোন, এমন কোন কাজ, ইংলিশ হচ্ছে এক, এমন কোন কাজ করবে অথবা অমিশন করবে, অমিশন, এমন কোন কাজ বা অমিশন করবে, অমিশন, অমিশন করবে, এমন কোন কাজ করবে বা এমন কোন অমিশন করবে, মানে এটা কাজই বুঝাইছে। ঠিক আছে, এমন কোন কাজ করবে অথবা কোন ঘোষণা দিবে। কি দিবে বলেন তো? ঘোষণা দেবে, ঘোষণা দেবে, ঘোষণা দিবে। কোন ব্যক্তি মানে একটা ব্যক্তি কি করবে, এমন কোন আমি উদাহরণ দিলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, আগে লেখেন। কোন ব্যক্তি এমন কোন কাজ করবে বা এমন কোন ঘোষণা দিবে, ঘোষণা দেবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, অন্য ব্যক্তি, এই দেন, এমন কোন ব্যক্তি, কোন ব্যক্তি এমন কোন কাজ করবে বা এমন কোন ঘোষণা দিবে যা, এই দেখেন, যা অন্য ব্যক্তি, অন্য ব্যক্তি, অন্য ব্যক্তি বিশ্বাস করবে, যা অন্য ব্যক্তি বিশ্বাস করবে, বিশ্বাস করবে, বিশ্বাস করবে, যা অন্য ব্যক্তি বিশ্বাস করবে, যা অন্য ব্যক্তি বিশ্বাস করবে। কি হিসাবে বিশ্বাস করবে? সত্য হিসাবে বিশ্বাস করবে। এই কথাটা মাথায় রাখেন, কি হিসাবে বিশ্বাস করবে? সত্য বলে বিশ্বাস করবে, সত্য বলে বিশ্বাস করবে, সত্য বলে বিশ্বাস করবে। অর্থাৎ কোনো ব্যক্তি এমন কোনো কাজ বা ঘোষণা দিবে যা অন্য ব্যক্তি সত্য বলে বিশ্বাস করবে। অন্য ব্যক্তি কি করবে বলেন তো? সত্য বলে বিশ্বাস করবে, সত্য বলে বিশ্বাস করবে। এবং এই কথা 3 নাম্বারটা লেখেন, খুবই ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বারটা, 3 নাম্বার শর্ত, এবং, এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে, এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে, বিশ্বাসের উপর ভিত্তি করে, ভিত্তি করে কাজ করবে, কাজ করবে, কাজ করবে, কাজ অবশ্যই তাই করতে হবে, কাজ করবে এবং ক্ষতিগ্রস্ত হবে, এবং কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো ঘটনাকে একত্রে বলা হয় স্টপেল। আমি ব্যাখ্যা দিব, আগে আপনারা লিখে ফেলেন, এই কথাটা লিখে ফেলেন, আগেই লিখতে হবে, এগুলি এত সহজ জিনিস না যে এক লাইনে বুঝবেন। এগুলির 4-5টা উদাহরণ দিতে হবে, পরীক্ষায় আসবে তো, এগুলি উদাহরণ দিতে হবে, নাহলে এগুলি বোঝানো টাফ হয়ে যাবে আপনাদের জন্য। এই দেখেন, লিখে ফেলেন, আগে কথাটা লিখে ফেলেন, লিখে ফেলেন। আচ্ছা, খেয়াল করেন, আমি একটু কথাগুলো লিখি। কোনো ব্যক্তি এমন কোনো কাজ করবে, এমন কোনো ঘোষণা দেবে
যা অন্য একটা ব্যক্তি ওইটা সত্য বলে বিশ্বাস করছে। বিশ্বাস করার পর সেই বিশ্বাসের উপর ভিত্তি করে সে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত হইছে। এখন এখন এই ব্যক্তি এখন এই ব্যক্তি যিনি কি করছে, কাজ করছে বা ঘোষণা করছে, এই ব্যক্তি আদালতে এই বিষয়টা আর অস্বীকার করতে পারবে না। অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, করতে পারবে না। এই যে অস্বীকার যে করতে পারে না, এই জিনিসটাই হচ্ছে এস্টোপেল। আগে লিখে ফেলেন, উদাহরণ দিব। দেখবেন যে এমন পানি ভাবে বুঝবেন, পানি পানি হয়ে যাবে। আর জীবনে কোনোদিন এস্টোপেলে ভুল হবে না। এস্টোপেলের সংজ্ঞাটা কি? এস্টোপেল শব্দের অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা। কোনো ব্যক্তি এমন কোনো কাজ করছে বা এমন কোনো ঘোষণা দিছে যা অন্য একজন ব্যক্তি সত্য বলে বিশ্বাস করছে। বিশ্বাস করার পর ওই বিশ্বাসের উপরে সে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ওই ব্যক্তি ওই কথাটা অস্বীকার করতে পারবে না। এই অস্বীকার না করার ব্যাপারটা কি বলা হয়? এস্টোপেল। এইবার আমি উদাহরণে চলে যাব। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস থাকবে, 4 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আমি উদাহরণে চলে যাব। এবার উদাহরণটা দেখাই। এবার উদাহরণটা দেখলে আপনার পানি পানি হয়ে যাবে এবার। একদম ইজি হয়ে যাবে, আপনার মাথায় ঢুকে যাবে একদম। যে ও স্যার এই জিনিসটা এস্টোপেল, আমি তো জানি ব্যাপারটা। কিন্তু আমি তো বুঝি নাই কোনোদিন। এই কথাটা দেখেন। উদাহরণটা দেখেন। এই লাল মিয়া, এই লাল মিয়া, লাল মিয়া। আর এই হচ্ছে নীল মিয়া। ঠিক আছে? নীল মিয়া তো হয় না, লাল মিয়া হচ্ছে কালা মিয়া। এই হচ্ছে কালা মিয়া। ঠিক আছে? লাল মিয়া ঘোষণা দিছে, লাল মিয়া ঘোষণা দিছে সে একজন পুলিশ। সে একজন পুলিশ। লাল মিয়া ঘোষণা দিছে যে আমি একজন পুলিশ। লাল মিয়া কি করছে বলেন? একটু উদাহরণটা সামনে আন না দিই, নাহলে বুঝাইতে পারবো না। এই উদাহরণটাই দেখেন, কাছে আসেন। খেয়াল করেন। লাল মিয়া ঘোষণা দিছে, লাল মিয়া ঘোষণা দিছে কি বলেন তো? সে একজন পুলিশ। সে একজন পুলিশ, এটা ঘোষণা দিছে। লাল মিয়া ঘোষণা দিছে সে একজন পুলিশ। তারপরে কালা মিয়ারে কইতেছে যে তোর পোলারে চাকরি দিমু, তোর পোলারে চাকরি দিমু, তোর পোলারে চাকরি দিমু, তোর ছেলেকে চাকরি দিমু, ছেলেকে, তোর ছেলেকে চাকরি দিমু, চাকুরি দিব, তোর ছেলেকে চাকরি দিব। কি কর, আমাকে 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 50, আমাকে 5 লাখ দে, আমারে 5 লাখ দে, আমারে 5 লাখ দে। তোর ছেলের চাকরি দিমু, আমারে 5 লাখ দে। তাহলে কথাটা বুঝেন, ওই দেখেন 115 মেলে কিনা, 115 এর প্রথম শর্তটা মেলে কিনা দেখেন তো। কোন ব্যক্তি একটা ঘোষণা দিয়েছে, কি ঘোষণা দিয়েছে? সে একটা পুলিশ এবং কি কাজ করছে? তোর ছেলের চাকরি দিমু, আমারে 5 লাখ টাকা দে। তাহলে প্রথম শর্ত মিলছে কিনা? কোন ব্যক্তি এমন কোন কাজ এমন কোন কাজ করবে বা এমন কোন ঘোষণা দেবে, ঘোষণা, ঘোষণা দেবে। ঠিক আছে? এবার দ্বিতীয় শর্ত, এই কালার কালাই করছে, ওইটা বিশ্বাস করছে সত্য বলে, সত্য বলে বিশ্বাস করছে, সত্য বলে বিশ্বাস করছে, সত্য বলে বিশ্বাস করছে। এইবার তো পুলিশ হতে পারবে, পারবে এরকম সত্য বলে বিশ্বাস করে দ্বিতীয় শর্ত। এবং তৃতীয় শর্ত সে পালন করছে কি, এবং সেই সত্যের উপর ভিত্তি করে সে কাজ করছে। কি কাজ করছে? 5 লাখ টাকা হেরে দিয়েছে যে ভাই আমার ছেলে চাকরি দিবি, আমার জমির কাছে 5 লাখ। ঠিক আছে? নিয়ে করছে কি, এই লোক আবু হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। 5 লাখ নিয়ে এই গায়ে খুব একটা ম্যাজিক নেই, ভয় ম্যাজিক নেই যে গায়ে আমি গায়েব হয়ে গেছি। অর্থাৎ দিন শেষে সে কাজ করে কি যে বাস, 5 লাখ টাকা বাস খেয়েছে। ঠিক আছে? বাস খাওয়ার পরে এই যে লাল মিয়া, লাল মিয়া আদালতে আর এটা অস্বীকার করতে পারবে না যে আমি ওর কাছ দিয়ে 5 লক্ষ টাকা নেই নাই। তার কারণ ওই যে অস্বীকার, এই লাল মিয়া পরে আর এটা অস্বীকার করতে পারবে না। এটার আদালতে অস্বীকার করতে পারবে না যে আমি ওর কাছে 5 লাখ টাকা নেই নাই। কারণ তার এই কথাটা স্টোপেল হিসেবে আদালত গ্রহণ করবে। হ্যাঁ, টাকা আবার দিতে হবে না। স্টোপেল হিসেবে কাজ করবে। তুমি জীবনে এটা অস্বীকার করতে পারবে না। তুমি ওর কাছে 5 লাখ টাকা নিচ্ছ না? আবার বাটপারি করো, আদালতে বলো আমি নেই নাই। এই তার সে আর এই ব্যাপারটা অস্বীকার করতে পারবে না যে আমি ওর কাছ দিয়ে 5 লাখ টাকা নেই নাই। এটাকেই বলা হয় টোটালি স্টপেল। আশা করি আপনারা বুঝছেন কিনা একটু কমেন্টে লেখেন। আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্টে লেখেন। স্টপেলটা একটু টাফ জিনিস। আমি আরেকটা উদাহরণ দিব। আপনারা বুঝছেন কিনা একটু কমেন্টে লেখেন। আপনারা বুঝছেন কিনা একটু লেখেন তো কমেন্টে যে আপনারা বুঝছেন কিনা। না, 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 আজকে রেকর্ড হচ্ছে। আজকে স্ক্রিন রেকর্ড করতেছি। আজকে স্ক্রিন রেকর্ড করতেছি। আজকে স্ক্রিন রেকর্ড করতেছি। আপনারা একটু কমেন্টে লেখেন বুঝছেন কিনা বলেন। আমি আবার বুঝাই। আবার বলি, স্টোপেল না বুঝলে জীবনে কোনোদিন এই সংজ্ঞা বুঝবেন না। দেখেন লাল মিয়া, এই যে লাল মিয়া, লাল মিয়া এই যে আমাকে বাস্তবিক জীবনে দেখেন না। লাল মিয়া বলতেছে এই মিয়া আমি পুলিশ। সে এমন একটা কাজ করছে, আমি পুলিশ।
এটা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি তোর ছেলের চাকরি দিব, আমার 5 লাখ টাকা দে। তাহলে কোন ব্যক্তি এমন কোন কাজ করবে বা ঘোষণা দিবে যা অপর ব্যক্তি, এই অপর ব্যক্তি মানে কালামিয়া এই কথাটা সত্য বলে বিশ্বাস করছে, এই দ্বিতীয় শর্ত পূরণ। এবং ওই বিশ্বাসের উপর ভিত্তি করে সে কাজ করছে কি, সে 5 লাখ টাকা তারা দিয়ে দিছে, লাল মিয়ার দিয়ে দিছে, এবং লাল মিয়ার দিয়া সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এ তো পুলিশ না। আর পুলিশের চাকরি ঘুষে হয়, এই টাকাটা নিয়ে গাও গায়েব হয়ে গেছে গা। এখন এই লাল মিয়া আদালতে আর এই ব্যাপারটা অস্বীকার করতে পারবে না যে আমি ওর কাছে 5 লাখ টাকা নেই নেই। আদালতে এটা অস্বীকার করতে পারবে না যে আমি ওর এই কথাটা বলি নাই। এটা অস্বীকার করতে পারবে না। এই কথাটা তার বাধা হিসেবে কাজ করবে। এটা তো বুঝছেন। এবার লাস্ট আরেকটা উদাহরণ দিই। কারণ স্টোবেল এটা টাফ জিনিস। একটু আরেকটু বুঝাই দিই। এইবার আসেন, এবার আসেন বার কাউন্সিল দিয়ে বুঝাবো। বার কাউন্সিল দিয়ে বুঝাবো। আপনাদের সামনে এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ সামনে পরীক্ষা। ঠিক আছে? আপনাদের সামনে এমসিকিউ পরীক্ষা। এর মধ্যে লাল মিয়া নামে একটা ব্যক্তি বলতেছে, লাল মিয়া নামে ব্যক্তি বলতেছে আমার ক্লাসে একটা স্টুডেন্টরে বলতেছে, "এই বেটা, স্যারের কাছে প্রশ্ন কেন বলস কেন? তুই আমি তোরে ঘোষণা দিলাম আমি তোরে এমসিকিউ প্রশ্ন দিব 100 টা। আমি 100 টা এমসিকিউ প্রশ্ন দিব। তাহলে সে কি করলো? এমন কোন কাজ করলো। তুই আমারে কি কর? তুই আমার 3 লাখ দে। তোর পিলি পাসের দায়িত্ব আমার।" ঘোষণা দিছে। আর কি করলো? কাজ করলো। এমন একটা ঘোষণা দিল, ঘোষণা দিল। এই যে ১ম শর্ত স্ট্রোবেলের হয়ে গেছে। লাল মিয়া কি করছে? বলছে ১০০ এমসিকিউ প্রশ্ন আমি দিব। তুই ৩ লাখ টাকা দে। আমি তোরে কি করব? তোরে পাস করাই দেব পিডিপি। এইটাই করছে। এটারে সত্য বইলা বিশ্বাস করে। হ্যাঁ, এটা সত্য হইতেই পারে। ভাল লাগে যে অ্যাটর্নি জেনারেলের কথা ফেসবুকে সেলফি দেখছি। হইতেই পারে এই বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে করছে কি? ওই বিশ্বাসের উপর ভিত্তি করে ও কাজ করছে। কি কাজ? পরে ৩ লাখ টাকা দিয়ে দিছে। তো বাটপার। ও করছে কি ৩ লাখ টাকা নিয়া গায়েব, গায়েব হয়ে গেছে এবং দিন শেষে টাকাটা দিয়া ক্ষতিগ্রস্ত হইছে। আদালতের এই ঘটনাটা অস্বীকার করতে পারবেন না। কাহিনী আমি এই কথাটা বলিনি। কারণ এটা তখন তার জন্য এস্টোপেল হিসেবে কাজ করবে। এস্টোপেল হিসেবে কাজ করবে। শেষ। শেষ। এস্টোপেলের সংজ্ঞাটা টোটাল শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সাউন্ড ক্লিয়ার না ভাই? সাউন্ড ক্লিয়ার না কেমনে? সবাই তো শুনতেছে। আচ্ছা আপনারা একটু কথা বলেন। আপনার কথা ছিল এখন ঠিক হইছে। আপনারা কথা বলেন তো। সাউন্ড নট ক্লিয়ার এর মানে কি? সাউন্ড আসছিল না স্যার আপনার। স্যার কথা বোঝা যায় না, এখন পর্যন্ত কথা ক্লিয়ার আসে নাই। ও আচ্ছা, আচ্ছা। স্যার কথা তো আমাদের এদিকে ক্লিয়ারই আসছে, আমরা তো ক্লিয়ার শুনছি স্যার। আচ্ছা ভাই একেকজনের নেটওয়ার্কে আপনার স্টোবেলটা বুঝছেন কিনা বলেন তো? আপনারা বুঝছেন কিনা বলেন তো? স্টোবেলের সংজ্ঞাটা? ও বলতে আছে, লাল মিয়া বলতে আছে, এই বেটা, তুই বার কাউন্সিলে পিলির লেগে এত কষ্ট করে বড়স কা স্যারের কাছে, আমার কাছে আয়। আমার কাছে 100টা এমসিকিউ তোরে দিয়ে দিব পরীক্ষার আগে। ঠিক আছে? এবং তুই আমার 3 লাখ টাকা দিবি। এই যে তাহলে এমন কোন ব্যক্তি এমন কোন কাজ বা ঘোষণা দিছে স্ট্রবেলের ১ম শর্ত শেষ। অপরপক্ষ ব্যক্তিরা সত্য বলে বিশ্বাস করছে। আমি তো দেখছি অ্যাটর্নি জেনারেল এর ফেসবুকে ছবি। এই মগা করছে কি সত্য বলে বিশ্বাস করছে। বিশ্বাস করে কি করছে? ও ৩ লাখ টাকা দিয়ে দিছে। এই ৩য় শর্ত। ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আর ৩ লাখ টাকা দিয়ে দিছে। এটা বাটপার। ৩ লাখ পাইয়া গায়েব হয়ে গেছে গা। এখন এই বাটপারটা আদালতে, এই লাল মিয়া আদালতে আর এই কথাটা অস্বীকার করতে পারবে না। দরকার হলে আমি ৩ লাখ নেইনি। কারণ সেটা স্ট্রোবেল হিসেবে কাজ করছে। এইবার সব কথা বাদ দেন, এইবার স্যারের কথাটা শোনেন। স্যারের দুঃখের কাহিনী হলেন। আমি ফেসবুকে মেটা ভেরিফাইড করার জন্য, ঠিক আছে, এই রাজু সাহেব করছে কি আমার এই যে ছাত্র রাজু সাহেব করছে কি আমারে এই স্যালারি পাঠাইছে, পাঠানোর পরে কি করছে আমি মেটা ভেরিফাইড করার জন্য দেখলাম ফেসবুকে আমি স্টোবেলটা শিখিয়ে দিই। আমার বাস্তবিক জ্ঞান দিয়ে এবার শোনেন, স্টোবেলের সংজ্ঞাটা শোনেন। এই রাজু সাহেব কি করলো আমার একটা স্যালারি দিল, স্যালারি দেওয়ার পরে স্যালারিটা আমার কাছে আসছে, আসার পরে ভর্তি হইলো রাজু সাহেব। এই ভর্তি হওয়ার পরে আমি কি করলাম, আমি ফেসবুকে মেটা ভেরিফাই করবো, আমার আমার ইব্রাহিম ল স্কুলে মেটা ভেরিফাই করবো, করার কারণে আমি ফেসবুকে খুঁজতেছি। ফেসবুকে একটা বাটপার ফেসবুকে লেখা আছে মেটা ভেরিফাইড, আমরা মেটা ভেরিফাইড করি, না আমি তার জিনিসটা জানি না। তো আমি কি করছি, মেটা ভেরিফাইড আলাদা করছি কি, যে তুমি তাহলে কেমনে করবা, তাকে আমারে আপনি ২০০০ টাকা দিবেন। তা আমি করছি কি ওর কথা মতো টাকাটা কি করছি মাইরা দিছি। মাইরা দেওয়ার সাথে সাথে আমার টাচ করে ব্লক করে দিছে। কথা কি বুঝতে পারেন? তাহলে আমি কি করলাম, এই মেটার টাকাটা আমার পুরো লস হয়ে গেল। তাহলে এইবার বাস্তবিক জ্ঞান থেকে স্টুডেন্টরা শেখেন যে ওই বাটপার আমার কি করছে, ঘোষণা দিয়েছে যে আমরা মেটা ভেরিফাইডের কাজ করি। আমি কি করছি, আপনাকে স্যার কি করছে, এই কথার উপরে বিশ্বাস করছে। বিশ্বাস করে কি করছি, পরে আমি টাকা দিছি। টাকা দেওয়ার পরে এই বাটপার টাকাটা নিয়ে ঘাউ হয়ে গেছে। আমি দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই বাটপারটা যদি আদালতে ধরা খায়,
এই বাটপারটারে যদি আদালতে ধরা খায় তাহলে আদালতে এই কথাটা অস্বীকার করতে পারবে না যে ওর কাছ দিয়ে আমি টাকাটা নেইনি, কারণ এটা ওর জন্য স্টপেল হিসেবে কাজ করছে। আশা করি 115 শেষ। এবার 116 আর 17। স্যার আপনার কাছ থেকে যে ওই যে জুমের টাকাটা নিছিল তাইলে তো এই বুস্টিং এর টাকাটা নিছিল তাইলে তো আপনার মাইক্রোফোন স্টপ হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন 115 শেষ। 115 শেষ, এবার হচ্ছে 116তে চলে যাই। আচ্ছা, এবার আসেন 116তে চলে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না পারেন এখান থেকে এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসবে। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানান, একটু ইয়েস লেখেন। এবার শুনতে পান কিনা একটু জানান, ইয়েস লেখেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এখন তো কাটে না। তাহলে আপনারা কথা কইেন না, আমি আনমিউট করে দিই সবাই। আপনারা কথা কইেন না, তাহলে আপনারা কেউ কথা কইেন না, কেউ শব্দ করেন না, তাহলে তাহলেই হইলো। আচ্ছা, এখন তো শোনা যায়। স্যার আপনি সামনে আসলে সাউন্ড ক্লিয়ার আসে, আপনি যখনই বোর্ডের দিকে যাচ্ছেন বা একটু বাঁকা হচ্ছেন পেছন দিকে তখনই সাউন্ডটা আনক্লিয়ার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, একটু 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 কষ্ট করেন। আমি ডিভাইসের জিনিস তো, ইলেকট্রনিক্যাল জিনিস, অনলাইনে এগুলি সমস্যা, এই জন্য তো মানুষ অনলাইনে সহজে পড়তে চায় না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন 116তে চলে যাচ্ছি। 116তে চলে যাচ্ছি, আমি একটু জোরে জোরে পড়বো, আপনারা 116টা একটু মনোযোগ সহকারে শোনেন। ঠিক আছে, একটু স্যাক্রিফাইস করেন সবাই। 116 এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখানে লিখে রাখেন স্টপেল। এখানে বাংলায় লিখে ফেলেন, বাংলায় লিখে ফেলেন কি, ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মাঝে স্টপেল। ভাড়াটিয়া, এই যে ভাড়াটিয়া, ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মাঝে স্টপেল। ও বাড়িওয়ালা, বাড়িওয়ালার, বাড়িওয়ালার মাঝে স্টপেল, মাঝে স্টপেল। পরীক্ষা এটা আসবে। স্টপেল অফ টিনেন্ট ইংলিশে কি লেখা জানেন? এটাকে ইংলিশে এটাকে লেখা স্টপেল অফ টিনেন্ট। এটা পিলির প্রশ্ন। কত ধারায় বলা আছে? 116তে। স্টপেল, স্টপেল, স্টপেল অফ টিনেন্ট। টিনেন্ট অর্থ বাড়িওয়ালা, টিনেন্ট অর্থ বাড়িওয়ালা। অ্যান্ড লাইসেন্স অফ পারসন ইন পজেশন, অর লাইসেন্স। ঠিক আছে, অর এই খেয়াল করে লেখেন, আমি তো বোঝানোর জন্য বাংলা লিখছি, ইংলিশটা লেখেন। অ্যান্ড অফ লাইসেন্স, আমি বাংলা বুঝাই দিব, একটু ইংলিশটা লিখে ফেলেন। লাইসেন্স, লাইসেন্সি অফ পারসন, অফ পারসন, অফ পারসন ইন পজেশন, ইন পজেশন, ইন পজেশন। এই যে লাইসেন্স অর্থাৎ কি লেখছে? লাইসেন্স অফ পারসন ইন পজেশন, মানে আমি বাড়িওয়ালার কথাই বুঝাইছি, অর্থাৎ বাড়িটা যার দখলে আছে সেই তো বাড়িওয়ালা। ঠিক আছে, এটা একটু ইংলিশে সবাই একটু লিখে ফেলেন, এই কথাটা একটু ইংলিশে সবাই লিখে ফেলেন। 116তে বলা আছে ভাড়াটিয়া, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মাঝে স্টপেল, এবং ইংলিশে লিখে ফেলেন স্টপেল অফ টিনেন্ট অ্যান্ড অফ লাইসেন্স অফ পারসন ইন পজেশন। এটা লিখে ফেলেন। এবার বাংলায়, সহজ বাংলায় কথাটা শিখেন, সহজ বাংলায় কথাটা এখন শিখে ফেলেন। 116তে কি বলা আছে? 116তে বলা আছে, 116তে এই কথাটাই বলা আছে যে এখানে দুইটা সম্পর্কের কথা বলা আছে, দুইটি রিলেশনশিপ, দুইটা সম্পর্কের কথা বলা আছে। এখানে বাংলায় লিখে ফেলেন, দুটি সম্পর্কের কথা বলা আছে। কি কি? এক নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে বাড়িওয়ালা, 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 বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া, এবং ভাড়াটিয়া, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া, এই সম্পর্কটা বলা আছে এই প্রথমে। ঠিক আছে, ইংলিশে বলা আছে ল্যান্ডলর্ড অ্যান্ড টিনেন্ট। দ্বিতীয় সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক হচ্ছে লাইসেন্স দাতা ও গ্রহীতা, লাইসেন্স দাতা ও গ্রহীতা। বার কাউন্সিল কি? লাইসেন্স দাতা, আর আপনি কি? লাইসেন্স গ্রহীতা। আচ্ছা 115 নাম্বারটা স্টপেল যেটা, সেটা কি সিপিসি সিআরপিসি দুইটা ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল নয়? স্টপেল অলওয়েজ সিপিসি সিআরপিসি দুই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি পরে সংজ্ঞায় দিচ্ছি। স্টপেল দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সিপিসি এন্ড সিআরপিসি বোথ অ্যাপ্লিকেবল, দাতা ও গ্রহীতা। এর কারণ সাক্ষ্য আইন ইটসেলফ, সাক্ষ্য আইন নিজেই দেওয়ানি কার্যাবিধি ফৌজদারি কার্যাবিধি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইন নিজেই উভয় ক্ষেত্রে প্রযোজ্য। স্টপেল দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আগে 116টা লেখেন, আমার ব্যাখ্যা শেষ হয়নি, ওটা আপনাদের বোঝানোর জন্য লিখছি।
116তে দুই ধরনের সম্পর্কের কথা বলা আছে, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া, লাইসেন্স দাতা ও গ্রহীতা। এতটুকু আগে লিখে ফেলেন। তারপরে আরেকটা কথা লিখবেন, এই যে 116 ধারা অবশ্যই 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 স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, ক্লিয়ার প্রশ্ন লিখে রাখবেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, রিটেনে আসবে না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। রিটেনে আসে এক লাইনে স্টোপেলের সংজ্ঞা দাও। 115তে সংজ্ঞা যা শিখিয়েছে ওইটা দিলেই হয়। ঠিক আছে, এটা এই 116 কোথায় প্রযোজ্য? স্থাবর সম্পত্তি মানে জমি জমার ক্ষেত্রে প্রযোজ্য। মানে যদি এই বাড়িওয়ালা ভাড়াটিয়ারে কি জমি নিয়ে তো কোনো বাড়ি নিয়ে তো, তাহলে এই দেখেন এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। ঠিক আছে, সম্পদটা যদি হয় স্থাবর সম্পত্তি তখন এটা হয় 116। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যেমন এই যেমন লাইসেন্স, এটা কি? এটা লিজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। লিজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। লিজ দাতা গ্রহীতা। ঠিক আছে, তারপর বন্ধক মর্টগেজ, কোন জমির মর্টগেজ বন্ধকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। বন্ধক দাতা গ্রহীতা, বুঝেন নাই? তো এই অংশগুলি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা লিখে ফেলেন। এরপরে আমরা যে কথাটা 116তে লিখবো সেটা হচ্ছে এই কথাটা খুবই সিরিয়াস কথা, এই কথাটা খুবই মারাত্মক কথা। সেটা কি এই কথাটা সবাই লিখে ফেলেন। কোন ব্যক্তি ভাড়াটিয়া থাকা অবস্থায় কোন বাড়িওয়ালার মালিকের বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারবে না। বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারবে না। বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারবে না। নিয়ে প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, কারণ ওইটা তার জন্য স্টপেল হিসেবে কাজ করে। মানে আপনি নিজেই আমার বাসায় ভাড়া থাকেন, আবার আমার জিজ্ঞাসা যে আপনি বাড়িওয়ালা, আসলেই বাড়িওয়ালা, আপনি কাগজপত্রটা দেন তো, এটা আপনি বলতে পারবেন না। এটা ভাড়াটিয়া হয়ে পারবেন না। মানে তার আন্ডারে থাইকা আপনি হের বাসায় ভাড়া থাইকা আবার হেরেই বলতে আছেন যে তুমি কি আসলেই বাড়িওয়ালা, তোমার দলিলটা দাও তো, এইটা আপনি বলতে পারবেন না। 116তে আপনার জন্য এটা স্টপেল। ঠিক তেমনি আপনি একজনের জমিতে লিজ নেছেন, আপনি লিজ গ্রহীতা, আপনি নিজে নিজে লিজ গ্রহীতা হয়ে বলতে পারবেন না যে এই জমি কি সত্যি আপনার দলিলটা দেন তো, এইটা আপনি বলতে পারবেন না। এবার বলেন ভাই স্যার কোনোদিনই বলতে পারবো না, অবশ্যই বলতে পারবেন। আপনি যেদিন ওনার কাছে ভাড়াটিয়ার না, আপনি ওনার বাসা ভাড়া যেদিন ছাইড়া দিবেন, অন্য একটা বাসা ভাড়া নেবেন, তারপর ওনার বিরুদ্ধে মামলা করবেন, ওনার মালিকানা নিয়ে বৈধতা নিয়ে তখন চ্যালেঞ্জ করতে পারবেন যে মাননীয় আদালত, আমি আগে ওনার ভাড়াটিয়া ছিলাম, এখন ওনার বাসা ছাড়ছি, অন্য বাসা ভাড়া নিছি, এখন ওনার বিরুদ্ধে মামলা করছি। আপনি এবার প্রমাণ করেন আদালতের কাছে, মাননীয় আদালত আপনি একটু দেখেন উনি কি আসলে এই বাসার বাড়িওয়ালা কিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো ভাড়াটিয়া তার বাড়িওয়ালার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার মালিকানা নিয়ে প্রশ্ন করতে পারবে না। কোনো লাইসেন্স দাতাকে নিয়ে কোনো লাইসেন্স গ্রহীতা লাইসেন্স থাকা অবস্থায় প্রশ্ন করতে পারবে না। আশা করি এটা বুঝতে পারছেন। এটা তার জন্য স্টপেল হিসেবে, বাধা হিসেবে কাজ করে। এটা তার জন্য কি হয়, স্টপেল বা বাধা হিসেবে কাজ করে। উদাহরণটা দেখেন, আপনি 6তলা বাড়ি, ঠিক আছে, আপনি 6তলা বাসায় ভাড়া থাকেন, 6তলা বাসায় আপনি ভাড়া থাকেন। ঠিক আছে, আপনার বাড়ির মালিক হচ্ছে এই ব্যক্তি বাড়ির মালিক। এখন আপনি নিজে ভাড়াটিয়া ওই এর বাসায় থাইকা এর বিরুদ্ধে আপনি মালিকানা নিয়ে প্রশ্ন করতে পারবেন না, যাই মিয়া আমি তো আপনার বাসায় 6তলায় থাকি, আপনি কি এই বাড়ির মালিক? এই প্রশ্নটা আপনি করতে পারবেন না। এটা 116তে আপনার জন্য স্টপেল হিসেবে কাজ করছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। ঠিক আছে, যেমন আপনি আমার ছাত্র, আপনি ইব্রাহিম ল স্কুলে আমার কাছে পড়েন, আপনি আমার এই প্রশ্নটা করতে পারবেন না যে স্যার আপনি যে আমারে পড়ান আপনি কি নিজে অ্যাডভোকেট, আপনার লাইসেন্সটা একটু দেখি। কারণ আপনি আমার ছাত্র, কথা উদাহরণ, আপনি আমার ছাত্র, আপনি ইব্রাহিম ল স্কুলে পড়তেছেন, আপনি আপনার স্যারকে বলতেছেন যে আপনার সনদটা একটু দেখি তো, এই প্রশ্নটা আপনি করতে পারবেন না। এটা আপনার জন্য 116তে স্টপেল হিসেবে কাজ করতেছে। উদাহরণ 116তে কাজ করতেছে, এটা স্টপেল হিসেবে আপনি প্রশ্ন করতে পারবেন। আপনাকে আমার ছাত্র তো বাতিল হন যে আপনাকে স্যার পড়বো না, এখন আপনি বার কাউন্সিলে গিয়ে আমার নামে একটা মামলা করেন যে এই লোক ছাত্র পড়া, এই লাইসেন্সটা আমি চাই, তখন আপনি পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে কোনো ভাড়াটিয়া, এটা যে কত ইম্পর্টেন্ট, কোনো ভাড়াটিয়া বাড়িওয়ালার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার মালিকানা নিয়ে প্রশ্ন করতে পারবে না। কোনো লাইসেন্স গ্রহীতা ওই ব্যক্তির কাছে লাইসেন্স নেওয়ার পরে লাইসেন্স থাকা অবস্থায় এই লাইসেন্স দাতার বিরুদ্ধে প্রশ্ন করতে পারবে না। এটা তার জন্য স্টপেল হিসেবে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন 116টা। এবং এটা অবশ্যই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। স্থাবর সম্পত্তি মানে ইমুভেবল প্রপার্টি, জমি জমা, এই ক্ষেত্রে প্রযোজ্য, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি 116টা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। এবার আসেন 117 পড়ামু।
117 পড়লে আপনার এস্টোপেলটা শেষ। এরপরে 31টা পড়লে আমরা বার্ডেন অফ প্রুফ পড়াবো, আমাদের আর কোনো প্যারা থাকবে না। ঠিক আছে? এবার আসেন 117, এই দেখেন একই পেঁচাল 117তে। পিলির প্রশ্ন। আর রিটেনে আসে ডেফিনিশন, স্টেপল কাকে বলে। এখানে বলা আছে 4টা সম্পর্ক। কয়টা সম্পর্ক? 4টি সম্পর্কের কথা বলা আছে। 116তে বলা আছিল 2টা সম্পর্কের কথা। 2টা সম্পর্কের কথা বলা আছিল, আর এখানে বলা আছে 4টা সম্পর্ক। 1, 2, 3 এবং 4। 4টা সম্পর্কের কথা এখানে বলা আছে। 4টা সম্পর্কের কথা এখানে বলা আছে। প্রথম সম্পর্কটা কি? এই দেখেন। প্রথম সম্পর্কটা কি? এই দেখেন। কোন ক্ষেত্রের সম্পর্ক? বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় পত্র। বিল অফ এক্সচেঞ্জ, বাংলায় লেখেন বিনিময় পত্র। বিনিময় পত্র, বিনিময় পত্র, এই কথাটা শুধু লিখে ফেলেন। পিলির প্রশ্ন। 117তে কোন কোন ব্যাপারের মালিকানা নিয়ে, কোন বিষয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করেছে? বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্রের সম্পর্ক। কি সম্পর্ক? হচ্ছে 4টা। একটা হচ্ছে ড্রোয়ার, 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 DRAWER, হ্যাঁ, ড্রোয়ার এন্ড ড্রয়ি, ড্রোয়ার এন্ড ড্রয়ি, এই সম্পর্ক। এটা শুধু লিখে ফেলেন, আর কিচ্ছু দরকার নাই। পিলিতে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ড্রো অ্যান্ড ড্রয়ি, এই প্রথম সম্পর্ক। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই যে লাইসেন্সর, যে লাইসেন্স দেয়, লাইসেন্স দাতা আর কি, লাইসেন্স দাতা, লাইসেন্সর, এই যে লাইসেন্সর, লাইসেন্স দাতা, লাইসেন্স দাতা এবং গ্রহীতা, লাইসেন্স গ্রহীতা, লাইসেন্স দাতা এবং লাইসেন্স গ্রহীতা, এই সম্পর্ক, ওনাদের এই সম্পর্ক। এবং আরেকটা হচ্ছে বেইলর অ্যান্ড বেইলি, বেইলর অ্যান্ড বেইলি, অ্যান্ড বেইলি, বেইলি। সরি, এখানে 4টা হবে না, সরি আমি ভুল করছি, এখানে আমরা সবাই মুছে ফেলেন। এখানে 3টা হবে, আমি মোট 4টা লিখছি। ওই যে বাড়িওয়ালা 116তে আছে বাড়িওয়ালা ভাড়াইটটা, আর 117তে এই 3টা। তাহলে পরীক্ষায় যদি আসে এস্টোপেলের মোট কয়টা সম্পর্কে আলোচনা করছে, তখন উত্তর হবে 4টা। যদি আসে 117তে কয়টা, তখন 3টা। 116তে কয়টা? একটা। 116তে হচ্ছে 2টা। তাহলে পরীক্ষায় যদি আসে স্টোপেলে মোট কয়টা সম্পর্ক আলোচনা করছে সাক্ষ্য এনে, সবাই জোরে বলেন 4টা সম্পর্ক। কয়টা? 4টা। 4টা সম্পর্ক। কারণ 116তে তো 2টা বলা আছে, বাড়িওয়ালা বাড়িটা, লাইসেন্স অর লাইসেন্সি, লাইসেন্স দাতা গ্রহীতা। 117তে আবার এই কথাটাই আবার আছে। ঠিক আছে? তাহলে স্টোপেলের মোট কয়টা সম্পর্কের কথা আলোচনা করছে পরীক্ষার হলে যদি আসে, বলেন 4টা। কয়টা? একটু কথা বলেন সবাই। কয়টা? 4টা সম্পর্ক নিয়ে আলোচনা করা আছে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, যখন বোর্ডের দিকে যান সাউন্ডটা কেটে আসে। আল্লাহ, কি একটা সমস্যার মধ্যে আসলাম। আচ্ছা, তাহলে স্টোপেলের মোট কয়টা সম্পর্কের কথা আলোচনা করে সবাই বলেন তো? 4টা সম্পর্ক। কয়টা বলেন তো? 4টা সম্পর্কের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আপনারা কি এটা ক্লিয়ার বুঝতে পারছেন? একটু লেখেন তো আপনারা বুঝতে পারছেন কিনা। স্টোপেলের মোট কয়টা সম্পর্কের ব্যাপারে আলোচনা করছে? উত্তর হবে 4টা সম্পর্কের ব্যাপারে মোট আলোচনা করা হয়েছে। স্টোপেলের মোট, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে ভাই, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আজকেরটা পেয়ে যাবেন। এই যে আমি রেকর্ড করছি, এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনারা আজকে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে স্টোপেলে মোট কয়টা সম্পর্কের ব্যাপারে আলোচনা করছে? 4টা সম্পর্ক। স্টোপেলটা আপনাদের জন্য ক্লিয়ার। এবার আসেন স্টোপেলে 116 আর 117টা পাশাপাশি লেখেন। এই দেখেন, আজকে এটা 4 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। 116তে দেখেন কয়টা সম্পর্ক বলছে, আর 117তে কয়টা সম্পর্ক খেয়াল করেন। 116তে এখানে বলা আছে বাড়িওয়ালা, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া, ল্যান্ডলর্ড এন্ড টেনেন্ট, এই একটা সম্পর্ক। তারপরে বলা আছে লাইসেন্স দাতা গ্রহীতা, দাতা ও গ্রহীতা, এই গেল 2টা। এখানে 2টা সম্পর্কের কথা বলা আছে। আবার এখানে বলা আছে 3টা সম্পর্ক। এই লাইসেন্স দাতা গ্রহীতা আবার এখানে আছে, লাইসেন্স দাতা ও গ্রহীতা, ও গ্রহীতা, এই সম্পর্কটা আবার এখানেও আছে। লাইসেন্স দাতা ও গ্রহীতা আবার কে, দেখেন এই সম্পর্কটা কিন্তু আবার এখানেও আছে। তাহলে এটা কিন্তু 2বার কাউন্ট হয় না, একবার কাউন্ট হয়েছে। এরপরে আছে কি বলেন তো? ড্রোয়ার, ড্রয়ি, ড্রোয়ার, আর কি আছে বলেন তো? ড্রয়ি, ড্রয়ি, ড্রয়ি। আর একটা হচ্ছে কি বেইলর এন্ড বেইলি, এই যে বেইলর এন্ড বেইলি, বেইলি। তাহলে মোট কয়টা সম্পর্ক? 1টা, 2টা, 3টা, 4টা।
তাহলে এটা হবে না কেন? এই যে দাতা গ্রহীতা তো আবার এখানেও আছে, তাহলে দুইবার কেন লিখবো? একবার। তাহলে এস্টোপেলে মোট কয়টি সম্পর্কের কথা বলা আছে? উত্তর হবে 4টি। 4টি সম্পর্ক। তারপর যদি আসে 116তে কয়টা সম্পর্ক, তাহলে 116তে 2টা। 117তে কয়টা, তাহলে 3টা। যদি আসে মোট কয়টা সম্পর্ক, তাহলে মোট হবে 4টা। আশা করি বুঝতে পারছেন। পিলিতে জানি আপনারা ধোকা না খান। এস্টোপেলে মোট কয়টা সম্পর্কের ব্যাপারে আলোচনা করছে? সাক্ষ্য 4টি সম্পর্ক। 4টি সম্পর্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের একটু এটা আনমিউট করা আছে। এটা আনমিউট করা আছে। আপনারা একটু বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা? আমি এখন বার্ডেন অফ প্রুফে চলে যাব। আপনারা একটু বলেন, আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন। হ্যালো? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। এই পরীক্ষা কিন্তু আসবে। এস্টোপেলে মোট কয়টা সম্পর্কের কথা আলোচনা করা আছে? উত্তর হবে 4টা। উত্তর হবে 4টা। ঠিক আছে? এইবার আসলে আমরা 31 ধারা 31-এ যেখানে আমার কথাটা বলা আছিল, এই কথাটা আপনাদের জন্য পিলিতে এইবার ইম্পর্টেন্ট। এইবার হয়তোবা পিলিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাক্ষ্য আইন থেকে। ধারা 31। ধারা 31-এ বলা আছে অ্যাডমিশন অ্যাডমিশন সর্বদা। অ্যাডমিশন মানে হচ্ছে স্বীকারোক্তি, স্বীকার করা মানে স্বীকারোক্তি অর্থাৎ অ্যাডমিশন সর্বদা কি হিসেবে কাজ করে? এস্টোপেল হিসেবে কাজ করে। এস্টোপেল হিসেবে কাজ করে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এস্টোপেল সর্বদা কি হিসেবে কাজ করে? অ্যাডমিশন সর্বদা কি হিসেবে কাজ করে? অ্যাডমিশন সর্বদা এস্টোপেল হিসেবে কাজ করে। অ্যাডমিশন সর্বদা কি হিসেবে কাজ করে? অ্যাডমিশন সর্বদা এস্টোপেল হিসেবে কাজ করে। একসাথে ভাইয়া 15 আর 17 একটু বুঝাইয়া দেন। একসাথে 15 17টা বুঝাইয়া দেন। একসাথে 15 17টা বুঝাইয়া দেন। 15 17টা ভাই বুঝাইয়া দিছি। ঠিক আছে? 17টা আপনারা বুঝাইয়া দিছি। রেকর্ডিং ক্লাসে পাবেন ইনশাআল্লাহ। আমরা বার্ডেন অফ প্রুফে চলে যাব। তারপরে একটা জিনিস আছে এস্টোপেল শব্দের, হ্যাঁ, বলেন। করেন। আচ্ছা, এস্টোপেল শব্দের একটা অর্থ কি জানেন? একটা অর্থ এক লাইনে যদি বলেন, এস্টোপেল শব্দের এক অর্থ হচ্ছে, একটা লাইনে হচ্ছে যে এটা দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে চলে। দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। বোধ ক্ষেত্রে প্রযোজ্য। দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এটা মাথায় রাখবেন। এবং এস্টোপেলের অর্থ হচ্ছে কি? এটা একটু সবাই স্বর্ণাক্ষরে লিখে রাখেন। এটা সবাই কালো অক্ষরে লিখে রাখেন। কালো অক্ষরে কি লিখে রাখেন? টু। এই কথাটা লিখে রাখেন। টু প্রিক্লুড এইভাবে শব্দটা লিখে রাখেন। PRECLUDED। to precluded any person এটা ইংলিশে লিখে ফেলেন। to precluded any person denying truth এই যে denying truth। ঠিক আছে? কোন ব্যক্তিকে তার সত্য স্বীকারে বাধা প্রদান করে। কোন ব্যক্তিকে তার সত্য স্বীকারে বাধা প্রদান করাকে, ঠিক আছে? কোন ব্যক্তিকে তার সত্য অস্বীকারে বাধা প্রদান করাকে স্টপেল করার কাজ। কোন ব্যক্তিকে তার সত্য অস্বীকার করার থেকে বাধা প্রদান করাই হচ্ছে স্টপেলের কাজ। কোন ব্যক্তিকে লিখে ফেলেন। কোন ব্যক্তিকে সত্য অস্বীকার করা থেকে বাধা প্রদান করা। সত্য অস্বীকার করা থেকে বাধা প্রদান করা। আজকে ফৌজদারি কার্যবিধি সাজেশন দিব এবং সাক্ষ্য আইনের সাজেশন দিব। সবাই ক্লাসে অবশ্যই থাকবেন। তাহলে এস্টোপেলের কাজ কি? এস্টোপেল দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। ইংলিশে বলা আছে টু প্রিক্লুড এনি পারসন ডিনাইং ট্রুথ। কোনো ব্যক্তিকে সত্য অস্বীকার করা থেকে বাধা প্রদান করা। কোনো ব্যক্তিকে সত্য অস্বীকার করা থেকে বাধা প্রদান করা এস্টোপেলের কাজ। এইবার হচ্ছে আমার এস্টোপেলের লাস্ট লাইনটা পড়বো যে কোন কোন ক্ষেত্রে এস্টোপেল কার্যকর হয় না। এটা পিলির জন্য ইম্পর্টেন্ট। রিটেনেও আসবে, ভাইভাতেও প্রশ্ন করতে পারে। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে এস্টোপেল চলে না? কোন কোন ক্ষেত্রে এস্টোপেল চলে না? কোন কোন ক্ষেত্রে?
একটু লিখে ফেলেন, এক লাইনে সবাই লিখে ফেলেন। স্টপেল চলে না কোন কোন ক্ষেত্রে? স্টপেল চলে না কোন কোন ক্ষেত্রে? কোন কোন ক্ষেত্রে স্টপেল চলে না? এটা একটু লিখে ফেলেন। এক নাম্বার লেখেন আইনগত প্রশ্নে, লিখে ফেলেন আইনগত প্রশ্নে। আইনগত, এটা পিলির জন্য ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন। আইনগত প্রশ্নে স্টপেল চলে না, আইনগত প্রশ্নে স্টপেল চলে না। দুই নাম্বার হচ্ছে যাদের চুক্তি করার যোগ্যতা নাই, যাদের চুক্তি করার যোগ্যতা নাই, চুক্তি করার যোগ্যতা নাই, যাদের চুক্তি করার কি নাই বলেন তো, যোগ্যতা নাই, এদের ক্ষেত্রে স্টপেলটা চলে না। তিন নাম্বার হচ্ছে আইনগত অধিকার ত্যাগ করার প্রতিশ্রুতি। শুধু লিখে রাখেন, এটা লিখে রাখেন, শুধু এটা লিখিতর জন্য ইম্পর্টেন্ট। এই লিখিত প্রশ্ন হলে আপনারা লিখবেন, এটা লিখে রাখেন, পিলিতেও আসতে পারে, তো পিলিতে সম্ভাবনা কম, লিখে রাখেন আইনগত অধিকার, আইনগত অধিকার ত্যাগ করার প্রতিশ্রুতি করে যে এই কথা, এই ব্যক্তিটার জমি দখল করে লাইছে খলিল, কালামের জমি কি দখল করছে খলিল, কালাম কইতেছে আমি আদালতেও যাবো না, মামলাও করবো না। মানে এই আদালত, এই ব্যক্তি কি করছে, তার আইনগত অধিকার ত্যাগ করছে। বুঝেন নাই? কালামের জমি কে দখল করছে? খলিল দখল করছে। এখন হে কালাম কয় কি আমি আদালতেও যাবো না, ওর বিরুদ্ধে মামলাও করবো না। তাহলে এই ব্যক্তি কি করছে? তার আইনগত অধিকার ত্যাগ করছে, এর আর স্টপেল হিসেবে কাজ করবে না। 4 নাম্বার হচ্ছে প্রমিসরি স্টপেল। এই যে লিখে ফেলেন প্রমিসরি স্টপেল, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো রিটেনের অংশ এবং এটা পিলিতেও আসতে পারে। কোন ক্ষেত্রে স্টপেল চলে না? আইনগত প্রশ্নে, যারা চুক্তি করার যোগ্যতা নাই, যাগো যেমন একটা লোকের বয়স 18 নিচে, তাহলে এই লোক তো এমনি পারবে না। তারপর হচ্ছে এই যে কালামের জমি খলিল দখল করছেন, কালামকে আমি আদালতেও যাবো না, মামলাও করবো না, যে ব্যক্তি আইনগত অধিকার ত্যাগ করছে। তারপর হচ্ছে প্রমিসরি নোট, এই 4টা ক্ষেত্রে স্টপেল চলে না। স্টপেল খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এইবার আসেন বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ থেকে সারা জীবন প্রশ্ন আসবে এবং সাক্ষ্য আইন বার্ডেন অফ প্রুফের মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা লিখে ফেলেন, স্টপেল 4 ক্ষেত্রে চলে না। আইনগত প্রশ্নে স্টপেল চলে না, যাদের চুক্তি করার যোগ্যতা নাই তাদের স্টপেল চলে না, যে আইনগত অধিকার ত্যাগ করছে। কালাম করছে কি? কালামের জমি খলিল দখল করে নিয়েছেন, কালাম কয় আমি আদালতেও যাবো না, আমি মামলাও করবো না, তাহলে আইনগত অধিকার সে ত্যাগ করছে, তার স্টপেল কাজ হবে না। এবং প্রমিসরি স্টপেল এই শব্দটা শুধু লিখে রাখেন। ঠিক আছে, এবার আসেন বার্ডেন অফ প্রুফ। স্টপেলের সব নির্যাস আপনাদের দিয়ে দিছি, স্টপেলে আর কিচ্ছু নাই। যদি স্টপেলে যা পড়াইছি এটা রিটেনে দিয়ে আসলেও পাস করে যাবেন রিটেন। পিলি তো একটা মামুলি ব্যাপার, পিলি হচ্ছে একটা হাতের ময়লা। এইবার আসেন বার্ডেন অফ প্রুফ। বিসমিল্লাহির রহমানির রহিম, খুবই ইম্পর্টেন্ট। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ কততে বলা আছে? 100 থেকে 114তে বলা আছে, 100 থেকে 114তে বলা আছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ বলা আছে 100 থেকে 114তে বার্ডেন অফ প্রুফ বলা আছে। এইবার আসলে বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি? বার্ডেন অফ প্রুফের বাংলা অর্থ হচ্ছে প্রমাণের দায়ভার। প্রমাণের 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 দায়ভার, প্রমাণের দায়ভার, এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ভার, প্রমাণের দায়ভার, এটাকে বলা হয় কি বলেন তো? বার্ডেন অফ প্রুফ। তাহলে বার্ডেন অফ প্রুফ কততে বলা আছে বলেন তো? 100 থেকে 4 নাম্বারটা ব্যাখ্যা করলে ভালো। 4 নাম্বারটা ব্যাখ্যা করার দরকার নেই, এটা রিটেনের জন্য। আপনি শুধু লিখে রাখেন, এটা শুধু লিখে রাখেন, এটা পিলির জন্য তো ইম্পর্টেন্ট না, সময় নষ্ট হবে। ওটা পরে আপনার ফোন দিয়ে আমার নক করেন, আমি বুঝাবো অনেক। আচ্ছা, বার্ডেন অফ প্রুফ হচ্ছে কি বলেন তো? প্রমাণের দায়ভার। এটা 100 থেকে 114তে বলা আছে, 100 থেকে 114তে বলা আছে। খালি আমার বার্ডেন অফ প্রুফটা বুঝাইতে যা সময়, এরপর বাকিটা এমনিই শেষ। আর আজকে অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। আমি আজকে সিআরপিসি সাজেশন দিব। সিআরপিসি 1898 কোন কোন ধারাগুলি পড়া উচিত সাজেশন দিব। কালকে দিব সাক্ষ্য আইনের, আজকে সিআরপিসি দিব। আচ্ছা, এবার আসেন 101-এ কি বলা আছে। 101-এ কি বলা আছে? 101 সিআরপিসি আজকে এই কারণে দেবো কারণ সিআরপিসি আমার হাতের সামনে আছে, আমি এটা গবেষণা করে রাখছি, এজন্য আমার হাতের সামনে আছে দেখি আজকে সিআরপিসি দিব। 7টা আইনের মধ্যে একটা দিলেই তো হয়। এই দেখেন, বার্ডেন অফ প্রুফ বলা আছে প্রমাণের দায়ভার। এর অর্থ হচ্ছে কি? খেয়াল করে দেখেন, আপনার গরম লাগছে, আপনি খাটে ঘুমাইতেছেন। আমি একটু উদাহরণ দিব আইনের বাইরে। ধরেন আপনার এই একটা, এটা হচ্ছে আপনার খাট,
এই খাটে আপনি ঘুমাইয়া রইছেন, ঠিক আছে? খাটে ঘুমাইয়া রইছেন, আপনার গরম লাগছে। আপনার কি লাগছে? গরম লাগছে। আপনি খাটে ঘুমাইয়া আছেন, খেয়াল করেন। খাটে আপনি ঘুমাইয়া আছেন, আপনার প্রচন্ড গরম। এখন আপনি চিন্তা করছেন যে আমার একটা ফ্যান লাগে মাথার উপরে। কি লাগে বলেন তো? ফ্যান লাগে। আপনার যেহেতু গরম লাগছে, গরম কার লাগছে? আপনার লাগছে। বাতাস কার দরকার? আপনার বাতাস দরকার। গরমও আপনার লাগছে, বাতাসও আপনার দরকার। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, এই কথাটা খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি তো ওই বার্ডেন অফ প্রুফটা বোঝানোর জন্য আমি বুঝাইতেছি, এটা কিন্তু আইনের বাইরে। একটু খেয়াল করেন, এটা বুঝলে আইনটা বুঝে যাবেন বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি। খাটে ঘুমাইছেন আপনি, খাটে ঘুমাইছেন আপনি, গরম লাগতেছে আপনার, বাতাস কার লাগবে? বাতাস আপনারই দরকার। তাহলে আপনি চিন্তা করেন আমার একটা ফ্যান কেনা লাগবে। এখন এই ফ্যান কিনতে দোকানে কে যাইবে? দোকানে আপনিই যাইবেন, দোকানে আপনিই যাইবেন ফ্যান কিনতে। তারপরে ফ্যান কেনার টাকা কে দেবে? ফ্যান কেনার টাকা আপনিই দিবেন। তারপরে এই ফ্যান ছাদের উপরে, এই ছাদের উপরে, এই দেওয়ালের উপরে লাগাইবে কে? আপনিই লাগাইবেন। তারপরে এই ফ্যান লাগাইলে হবে? তারপর ফ্যানের কারেন্ট বিল কে দেবে? বিদ্যুৎ বিল কে দেবে? আপনিই দেবেন, আপনিই দেবেন। তারপর ফ্যানের কি সুইচ কে লাগাবে? সুইচ, সুইচ আপনারই লাগাইতে হবে। এবং এই সুইচের টিপটা কে দেবে? সুইচটা অন কে করবে? এই অন আপনিই করবেন। অর্থাৎ বাতাস খাইতে গেলে, একটা বাতাস যদি খাইতে চান আপনি, গরম লাগছে আপনার, একটু বাতাস দরকার, এইতে যদি আপনার এত কাজ করা লাগে, দোকানে যাইবেন আপনি, টাকা দেবেন আপনি, তারপরে কি করবেন? ফ্যানটা ছাদে লাগাইবেন আপনি, সুইচ লাগাইবেন আপনি, কারেন্ট বিল দিবেন আপনি, সুইচ অন করবেন আপনি, এরপরে বাতাস আসবে। এরপরে কি আসবে বলেন? বাতাস আসবে। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে বাতাস আসবে, এর আগে কিন্তু বাতাস না। বাতাস আওয়ার আগে এই কাজগুলি করা লাগবে। ফ্যান দোকানে যাওয়া লাগবে, ফ্যানটা টাকা দিয়ে কিনতে হবে, এরপর দেওয়ালে লাগাইতে হবে, এরপরে কারেন্ট বিল দেবেন, এরপরে সুইচ বোর্ড বহাইবেন, এই সুইচে টিপ দেবেন, তারপরে ফ্যানে বাতাস আসবে। অর্থাৎ সমস্যা যখন আপনার, এই কথাটা লিখে ফেলেন, সমস্যা যখন আপনার, সমস্যা যখন আপনার, আপনার প্যারা নেবেনও আপনি, প্যারা নিবেনও আপনি, প্যারা নিবেন আপনি, অন্য কেউ প্যারা নেবে না। শেষ কথা, বুঝেন নাই? আপনি বার কাউন্সিলে অ্যাডভোকেট কে হইতে চায়? আমি না আপনি? আপনি অ্যাডভোকেট হইতে চান, অ্যাডভোকেট কে হইতে চায়? আমি না আপনি? তাহলে আপনি এলএলবি কার করা লাগবে? আপনার না আমার? আপনার। তারপর কি, বার কাউন্সিলে ফর্ম ফিল আপ কার করা লাগবে? আপনার। কোচিং এ ভর্তি হওয়া লাগবে কার? আপনার। বই কেনা লাগবে কার? আপনার। পিলি পরীক্ষা হলে যাওয়া লাগবে কার? আপনার। রিটেনে টেকলে রিটেন পরীক্ষা কার দেওয়া লাগবে? আপনার। ভাইবা বোর্ডে যাইলে ভাইবা কার দেওয়া লাগবে? আপনার। তারপরে আপনি অ্যাডভোকেট হইবেন, অ্যাডভোকেট হওয়ার পর সনদের জন্য আবেদন করবেন কি? আপনি। অর্থাৎ সব কাজ আপনার করা লাগবে। অর্থাৎ সমস্যা যখন আপনার, প্যারাও নিতে হবে আপনার। ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হয় বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ভার, প্রমাণের দায়ভার। এইবার আইনভাবে বুঝাবো, এবারে একদম মাথায় ঢুকে যাবে আপনাদের। এইবার তো উদাহরণ আমি অন্য লাইনে দিছি, এইবার আপনার আইন একেবারে মাথায় ঢুকে যাবে বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি। এইবার আপনি দেখেন, এই প্যারা যখন নিতে পারছেন, এইবার আপনি দেখেন বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি। এইবার আমি লিখবো আর দেখবেন যে একদম মাথায় ঢুকে যাবে যে স্যার কি বুঝাইলো আর আমার মাথায় কি ঢুকলো। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই হচ্ছে আদালত। এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে, এটা কিন্তু কোনো ফানি জিনিস না, এটা কিন্তু কালকে আমি পড়াই নেই। এই দেখেন, এই হচ্ছে আদালত, এই আদালত, এই হচ্ছে চোর, এই এর বিরুদ্ধে আপনি মামলা করছেন, এই হচ্ছে চোর, এর বিরুদ্ধে চুরির মামলা। ঠিক আছে? এই কাঠগড়ায় আপনি, কাঠগড়ায় কি আপনি? আপনি আদালতকে বলতেছেন, মাননীয় আদালত, মাননীয় আদালত, আমার গরুটা এ চুরি করছে, আমার গরুটা ও চুরি করছে। এটা আপনি বলতেছেন, মাননীয় আদালত, আমার গরুটা ও চুরি করছে। তাহলে এখন ও যে চোর, ও যে চোর, এই যে এই ব্যক্তিটা যে চোর, এই প্রমাণের দায়ভার কার? ওর না আপনার? আপনার। আদালতকে বলতে, ও যে চোর, তাহলে তুমি বলো কেমনে চোর? অর্থাৎ এটাই হচ্ছে প্রমাণের দায়ভার, এটাই হচ্ছে প্রমাণের দায়ভার। অর্থাৎ এই লোকটাকে আপনি চুরির অভিযোগে আদালতে আনছেন, আপনি ওর বিরুদ্ধে মামলা দায়ের করছেন, আপনি আদালতে বলতেছেন, মাননীয় আদালত, ও আমার গরু চুরি করছে, ও আমার কি চুরি করছে? গরু চুরি করছে, ও আমার গরু চুরি করছে। না, আদালতের কাছে এটা প্রমাণ করবে কে? চোর করবে না আপনি করবেন? এইটা প্রমাণ করবে আপনি, আপনি প্রমাণ করবেন। আপনার প্রমাণ করা লাগবে যে ও চোর। চোর কি করবে? খালি সে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। যখন সে বলবে, এই চোরটা যখন বলে বলবে না আমি চুরি করি নাই, আদালতকে বলতে তুই এবার প্রমাণ দে তুই চুরি করস নাই। এখন প্রমাণের দায়ভার পড়ে গেছে ওর উপরে।
অর্থাৎ ও যতক্ষণ চুপা ছিল ও কিন্তু নিরাপদে ছিল। যখনই ওই কথা হইন্য যখন বললে বলেছে না আমি চুরি করি নাই, আদালত তখন মাথা ঘুরাই ওর দিকে কইতেছে তুই যে চুরি করস না এবার তুই প্রমাণ দে। অর্থাৎ যার প্রমাণ তারই দেওয়া লাগবে, যার প্রমাণ তারই দেওয়া লাগবে। অর্থাৎ অর্থাৎ এইবার বার্ডেন অফ প্রুফের সংজ্ঞাটা আপনি লেখেন। যিনি লেখেন, এবার লিখে ফেলেন যিনি যিনি কোনো কোনো ঘটনার উপরে, এবার লিখে ফেলেন যিনি কোনো ঘটনার উপরে, যিনি কোনো ঘটনার উপরে বলেন যিনি কোনো ফ্যাক্ট বা ঘটনার উপরে, ঘটনার উপরে, ঘটনার উপরে, যিনি কোনো ফ্যাক্ট বা ঘটনার উপরে, যিনি কোনো ফ্যাক্ট বা ঘটনা, ফ্যাক্ট মানে কি চুরির ঘটনা, এটা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। যিনি কোনো ফ্যাক্ট বা ঘটনার উপরে আদালতের কাছে, আদালতের কাছে, আদালতের কাছে, আদালতের কাছে, আদালতের কাছে, আদালতের কাছে, কাছে কয়েকটা কাজ হয়ে গেছে, হ্যাঁ আদালত, যিনি কোনো ফ্যাক্ট বা ঘটনার উপরে চুরির মামলায়, এই যেমন আপনি কোনো ফ্যাক্ট বা ঘটনার উপরে আদালতের কাছে কি চান, রায় আশা করেন, কি আশা করেন, রায় আশা করেন, রায় আশা করেন, আশা করেন, ঠিক আছে। আপনি আদালতের কাছে এই যে চুরির মামলা দায়ের করছেন, তা কি আশা করি যে আপনি আপনার গরুর চুরির টাকাটা ফেরত পাইবেন, নাহলে গরুটা ফেরত পাইবেন, এইটা আশা করি তো যে আদালত আপনার পক্ষে রায় দিব। এটা যখন আপনি আশা করছেন তাহলে এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এটা এটা এটার যে ফ্যাক্ট, এটার যে ঘটনাটা, ঘটনাটি আপনাকেই প্রমাণ করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এটাকেই বলা হয় বার্ডেন অফ প্রুফ। এটাকেই বলা হয় বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ভার। অর্থাৎ যে আদালতের সামনে মুখ খুলবে হ্যারি প্রমাণ করা লাগবে। আদালতের সামনে যদি ও বইলা ফেলায় যে মাননীয় আদালত ও চুরি করছে, তাহলে আদালতকে অতি প্রমাণ দেখে আমরা চুরি করলো। ও বললো মাননীয় আমি চুরি করিনি, তাহলে আদালত কেন তুই প্রমাণ দে তুই চুরি করস না। অর্থাৎ যে মুখ খুলবে ওরই প্রমাণ করা লাগবে, অর্থাৎ যে মুখ খুলবে তারই প্রমাণ করা লাগবে। অর্থাৎ যিনি কোনো ঘটনার উপরে আদালতের কাছে রায় আশা করে, রায় মানে জাজমেন্ট, ওই ঘটনাটা তাকেই প্রমাণ করতে হবে। এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ, এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ, যেটাকে আমরা বলি প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভার, একটা উদাহরণ দিই, এবার সহজ উদাহরণ দিই, এবার একটা আইনি উদাহরণ দিই। বার্ডেন অফ প্রুফের সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়, বার্ডেন অফ প্রুফের সংজ্ঞা দেওয়া আছে 101 ধারায়। এটাই ইম্পর্টেন্ট, এরপরে বাকি দিয়ে আর এত ইম্পর্টেন্ট না। দেখেন এটা হইছে, এটা হইছে জাতীয় সংসদ, পার্লামেন্ট, আমাদের দেশের পার্লামেন্ট, পার্লামেন্ট। রহিম করছে কি, রহিম রহিম করছে কি, উনি একটা সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছে। কি মামলা করছে যে এই এই জাতীয় সংসদ হচ্ছে ওর দাদার, এই জাতীয় সংসদ ওর দাদার, এই কথা কয়ে মালিকানা দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করছে কি, এই রহিম মামলা করছে যে মাননীয় আদালত বাংলাদেশের যে জাতীয় সংসদটা আছে এই জাতীয় সংসদ তো সরকারের না, এটা আমার দাদারা ছিল। এই কথা হইন না, এই কথা হইন না, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আর যত রাষ্ট্রপক্ষের উকিলরা আছে হাসতে হাসতে আটখানা হয়ে গেছে যে দূর এই পাগল মামলা করছে, আমরা কেউ জামুই না। এই যে এই লোকটা এই রহিম যে মালিকানা দাবি করছে, আদালত তার কাছে প্রমাণ চাইবো যে তাহলে তুমি প্রমাণ করো কেমনে তোমার মালিকানা। সে যদি এটা প্রমাণ করতে না পারে তাহলে এই মামলাটা সে হেরে যাবে, হেরে যাবে, এই মামলাটা কি হেরে যাবে। তাহলে প্রমাণের দায়ভার কার ছিল, প্রমাণের দায়ভার রহিমের ছিল। রহিম যদি প্রমাণ না করতে পারে তাহলে সে মামলাটা হেরে যাবে। তাহলে প্রমাণের দায়ভার কার ছিল, রহিমের ছিল। এবার খেয়াল করেন আরেকটা উদাহরণ দিই, এই আপনার গরু, এই গরুটা করছে কি দেখেন, এই গরুটা করছে কি, এই গরুটা আপনার ছিল, এই গরুটা কি করছে, রনি নামে একটা ব্যক্তি কি করছে, এই গরুটা চুরি করছে। খেয়াল করে দেখেন এই গরুটা রনি নামে একটা ব্যক্তি চুরি করছে। এই গরুটা কার ছিল, এই গরুটা রাজীবের ছিল, রাজীবের। এখন রাজীব আদালতে মামলা করছে, রাজীব কি করছে, আদালতে চুরির মামলা করছে, চুরির মামলা করছে। এখন রনি যে চোর এটা প্রমাণ কে করবে, রনি করবে না রাজীব করবে, অবশ্যই রাজীব করবে, কারণ মামলা করছে রাজীব, প্রমাণও করবে রাজীব যে ও চোর, কেমনে চোর, এই প্রমাণের দায়ভার ওকেই প্রমাণ করতে হবে। আশা করি আপনারা 101টা বুঝে ফেলছেন, আশা করি আপনারা 101টা সুন্দর করে বুঝে ফেলছেন। যে আদালতের কাছে কোনো কিছু দাবি করে তাকেই সেটা প্রমাণ করতে হবে, যে আদালতের কাছে কোনো কিছু দাবি করে তাকেই সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার আসেন প্রমাণের বার্ডেন অফ প্রুফের সংজ্ঞাগুলো একটু লিখে ফেলেন। বার্ডেন অফ প্রুফ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বার্ডেন অফ প্রুফ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু লিখে ফেলেন। লিখে ফেলেন কি, ইংলিশে এই শব্দটা দেওয়া আছে,
বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়ভার কার বলেন তো? প্রমাণের দায়ভার কার বলেন তো? প্রমাণের দায়ভার কার? উত্তরে আসবে, উত্তর হচ্ছে বাদীর। এটা এমসিকিউ। প্রমাণের দায়ভার সর্বদা কার উপরে বলেন তো? বাদীর উপরে। কার উপরে? বাদীর উপরে। কার উপরে? বাদীর উপরে। প্রমাণের দায়ভার সর্বদা কার উপরে? উত্তর হচ্ছে বাদীর উপরে। এটা এমসিকিউতে আসবে। প্রমাণের দায়ভার সর্বদা কার উপরে? সর্বদা বাদীর উপরে। কারণ বাদী কি করছে? কোনো ফ্যাক্ট বা কোনো ঘটনার উপরে আদালতের কাছে রায় আশা করছে। রায় তো রায় আশা করলে তাকেই তো এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বার্ডের 101-এ এই কথাই বলা আছে। কোনো ব্যক্তি যদি, আমি আবার বলতেছি, যিনি, এই দেখেন, যিনি কোনো ফ্যাক্টের উপরে আদালতের রায় আশা করে তাকেই ওই ঘটনাটা প্রমাণ করতে হয়। ঠিক আছে, হু এভার ডিজায়ার, এই যে ইংলিশে লেখা, ডিজায়ার এনি কোর্ট টু গিভ জাজমেন্ট, যিনি আদালতের কাছে কোনো রায় আশা করে, মাস্ট প্রুভ দ্যাট দোজ ফ্যাক্ট এক্সিস্ট, তাকে ওই ঘটনাটা অবশ্যই প্রমাণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রমাণের দায়ভারটা সবসময় কার উপরে বর্তায়? উত্তর হচ্ছে প্রমাণের দায়ভারটা সর্বদা বাদীর উপরে বর্তায়। ভাই 91 থেকে 100 বাদ, 91 থেকে 100 বাদ, ওইটা পড়া লাগবে না। 91 থেকে 100 বাদ। এবার আপনার মন চাইলে আপনি পড়েন। ঠিক আছে, 91 থেকে 100 বাদ। এইবার আসেন, প্রমাণের দায়ভার কার উপরে বর্তায়? প্রমাণের দায়ভার বর্তায় কার উপরে? প্রমাণের দায়ভার সর্বদা বাদীর উপরে বর্তায়। বাদীর উপরে বর্তায়। এবার বার্ডেন অফ প্রুফ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? প্রমাণের দায়ভার কার উপরে প্রযোজ্য? প্রমাণের দায়ভার বাদীর উপরে প্রযোজ্য। এটা মাথায় রাখবেন। বার্ডেন অফ প্রুফ এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি প্লাস ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। বার্ডেন অফ প্রুফ দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এবং বার্ডেন অফ প্রুফ হচ্ছে ইজ আ পার্ট অফ ন্যাচারাল জাস্টিস। ন্যাচারাল জাস্টিসের একটা অংশ বার্ডেন অফ প্রুফ। যে আদালতের কাছে কোনো বিষয় উপস্থাপন করে তাকেই ওই বিষয়টা প্রমাণ করতে হয়। এবার আসেন 102 ধারায় কি বলা আছে? 102 ধারায় এবার আসেন। 102 ধারায় আসেন। 102-তে বলা আছে, 102-তে বলা আছে, যদি, এইবার 101-এ বলা আছিল সংজ্ঞা। 101-এ বলা আছিল কি বলেন তো? সংজ্ঞা বলা আছিল। 101-এ বলা আছিল সংজ্ঞা বলা আছিল বার্ডেন অফ প্রুফের। 102-তে বলা আছে কার উপরে বর্তায়? কার উপর বর্তায়? কার উপরে বার্ডেন অফ প্রমাণের দায়ভার কার উপরে বর্তায়? প্রমাণের দায়ভার কার উপরে বর্তায়? 102-তে এই কথাটা বলা আছে, প্রমাণের দায়ভার কার উপরে বর্তায়। 101-এ আমরা সংজ্ঞা পড়ছি, 102-তে বলা আছে প্রমাণের দায়ভার কার উপরে বর্তায়। একেবারে এবার লিখে ফেলেন, কোন মামলায়, লিখে ফেলেন, সুন্দর করে লিখে ফেলেন। 102 লিখে ফেলেন সুন্দর করে। কোন মোকদ্দমা, দেখেন মোকদ্দমা মানে দেওয়ানি মামলা। মোকদ্দমা মানে কি? দেওয়ানি মামলা। মোকদ্দমা বা কোনো মামলায়, মামলা মানে হচ্ছে ফৌজদারি মামলা। আচ্ছা, কোনো মোকদ্দমা বা মামলায়, কোনো মোকদ্দমা বা মামলায়, কোনো মোকদ্দমা বা মামলায়, কোনো মোকদ্দমা বা মামলায়, কোনো মোকদ্দমা বা কোনো মামলায় বাদী যখন কোনো রায় আদালতের কাছে আশা করে, আদালতের কাছে আশা করে, যদি একটি সাক্ষ্য দেওয়া না হয়, যদি তিনি সাক্ষ্য না দেয়, যদি তিনি সাক্ষ্য না দেন, তখন তিনি মামলায় হেরে যাবেন। এই কথাটা শুধু লিখে রাখেন, এই কথাটা শুধু লিখে রাখেন। 102 শেষ। অর্থাৎ কোন মোকদ্দমা, দেওয়ানি মোকদ্দমা, ফৌজদারি মামলা অথবা ফৌজদারি মামলায় বাদী, এই যে তাহলে কার উপরে বর্তায়? আমি আগেই বলে দিচ্ছি, বাদীর উপরে বর্তায়। এই কথাটা লিখে রাখেন। বাদী যখন আদালতের কাছে কোনো রায় আশা করে, ঠিক আছে, তখন তিনি যদি সাক্ষ্য না দেয়, তাহলে অবশ্যই মামলায় হেরে যাবেন। অবশ্যই মামলায় হেরে যাবেন। অবশ্যই তিনি ওই মামলায় কি হবেন বলেন তো? হেরে যাবেন।
তাহলে বার্ডেন অফ প্রুফ কার উপরে বর্তায়? বার্ডেন অফ প্রুফ সাক্ষীর উপরে বর্তায়। যেমন খেয়াল করে দেখেন, এই আদালত বসছে, বিজ্ঞ আদালত বসছে, বিজ্ঞ আদালত চেয়ারে বসছে। এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? বাদী আসছে চুরির মামলা নিয়ে, বাদী আসছে চুরির মামলা নিয়ে, চুরির মামলা নিয়ে কার বিরুদ্ধে? রনির বিরুদ্ধে। রনির বিরুদ্ধে চুরির মামলা নিয়ে আসছে। রনির বিরুদ্ধে কি মামলা নিয়ে আসছে বলেন? বাদী কি করছে? রনির বিরুদ্ধে চুরির মামলা নিয়ে আসছে। এখন আদালত বলতেছে রনি কিভাবে চোর, তুমি তা প্রমাণ করো, তুমি তা প্রমাণ করো। রনির যে তুমি চোর হিসেবে দাবি করতেছো, তুমি তা প্রমাণ করো। এখন বাদী যদি প্রমাণ করতে না পারে, সেই মামলাটা হেরে যাবে, সেই মামলাটা হেরে যাবে। তাহলে রনি কি হবে? বেকসুর খালাস পেয়ে যাবে, যে মিথ্যা অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। অর্থাৎ যিনি আদালতের কাছে কোনো রায় আশা করেন, তিনি যদি আদালতকে যথাযথ সাক্ষ্য না দেয়, যথাযথ সাক্ষ্য না দেয়, তাহলে এই মামলাটা তিনি হেরে যাবে। অর্থাৎ প্রমাণের দায়ভার সর্বদা বাদীর উপরে বর্তায়। প্রমাণের দায়ভার সর্বদা কার উপরে বর্তায়? বাদীর উপরে বর্তায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে রনির বিরুদ্ধে চুরির মামলা করছে, এখন এই লোকটারে আদালত বলতেছে যে রনি যে চোর, তুমি তা প্রমাণ করো। এখন বাদী যদি যথেষ্ট সাক্ষ্য দিতে না পারে, ওই যে সাক্ষ্য দিতে না পারে, তাহলে এই মামলাটা অবশ্যই সে হেরে যাবে। তাহলে বার্ডেন অফ প্রুফ কার উপরে বর্তায়? বাদীর উপরে বর্তায়। 102 শেষ, 102 শেষ। এইবার আমাদের যে বাকি আইনগুলি আছে, এইবার আমি পড়াইতে লাগবে 1 মিনিট। এবার আসেন 103। 103 103-এ একটা কথা লিখে রাখেন। কোন বিশেষ ঘটনা, এই শব্দটা শুধু লিখে রাখেন। শেষ 103, কোন বিশেষ ঘটনা, এই কথাটা লিখে রাখেন। এই শেষ 103 শেষ। কোন বিশেষ ঘটনা, ইংলিশে বলা হয় পার্টিকুলার ফ্যাক্ট। এই যে পার্টিকুলার ফ্যাক্ট, পার্টিকুলার ফ্যাক্ট, এই কথাটা শুধু লিখে রাখেন। শেষ 103। ঠিক আছে, কথার আগে লিখে রাখেন, আমি উদাহরণ দিলে এক লাইনে বুঝে যাবেন। এই কথাটা লিখে রাখেন। বার্ডেন অফ প্রুফ কখনো পরিবর্তন হয় না। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ কখনো পরিবর্তন হয় না। কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কি? পরিবর্তন হয় হচ্ছে শিফটিং দা ওনাস অফ প্রুফ, শিফটিং দা ওনাস অফ প্রুফ, এটা পরিবর্তন হয়। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝাই দিব এটা কি জিনিস। পরিবর্তন হয়, এটা উদাহরণ দিলে বুঝবেন। এই কথাটা আগে লিখে ফেলেন পিলির জন্য, যে 103 দ্বারায় বলা আছে কোনো বিশেষ ঘটনা বা পার্টিকুলার ফ্যাক্ট। এবার খাতায় লিখে ফেলেন, বার্ডেন অফ প্রুফ কখনোই পরিবর্তন হয় না। বার্ডেন অফ প্রুফ কখনোই কি হয় না বলেন তো? পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয়? ওনাস অফ প্রুফ, 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 ওনাস অফ প্রুফ। ঠিক আছে, এইবার একটা উদাহরণ দিব আপনাদের। ঠিক আছে, ওনাস অফ প্রুফ। এবারে একটু এই কথাটা লিখে ফেলেন। এই কোন বিষয়ের, এই দেখেন, কোন একটা বিশেষ ঘটনার প্রমাণ কি করবে? বিশেষ ব্যক্তি করবে। এই কথাটা লিখে রাখেন। কোন একটি বিশেষ ঘটনার প্রমাণ কি করবে? বিশেষ ব্যক্তি, পার্টিকুলার পার্সন। এই কথাটা লিখে রাখেন, পার্টিকুলার পার্সন। একটা কথা মাথা রাখেন, আজকে পিলির সময় কান খুলে শুনে রাখেন। পরীক্ষায় যদি বার্ডেন অফ প্রুফ থেকে যদি কোশ্চেন আসে, পার্টিকুলার শব্দটা যদি শুনতে পান, বিশেষ শব্দটা শুনতে পান, চোখ বুঝে 103 দাগাইবেন। চোখ বুঝে কি দাগাবেন? ধারা 103 দাগিয়ে রাখবেন। চোখ বুঝে ধারা 103 দাগিয়ে রাখবেন। এইবার আসেন 103-এর উদাহরণটা দেখাবো। স্যার এতক্ষণ যে লিখলাম তো স্যার বুঝছি, কিন্তু জিনিসটা তো আমি বুঝলাম না, ঘটনাটা কি? 103-এর ঘটনা এখন বুঝাইতেছি। দেখেন, পুলিশ, এই যে পুলিশ, পুলিশ কি করছে? একটা জায়গা রেড দিছে। কি দিছে? একটা জায়গা কি করছে? একটা জায়গা রেড করছে, মানে অভিযান করছে। অভিযান করে কতগুলি মাদক ধরছে। কি ধরছে বলেন তো? পুলিশ কতগুলি মাদক সংরক্ষণ করছে এবং কতগুলি মাদক সেবীও ধরছে। পুলিশ কি করছে? এই যে পুলিশ কি করছে? রেড করছে, অভিযান করে কি করছে? কতগুলি মাদক ধরছে, মদ গাঁজা ইয়াবা, এই যে মদ, তারপরে ইয়াবা। ঠিক আছে, এগুলি ধরছে পুলিশ। 103 দ্বারা বুঝাইতেছি।
এই পুলিশ হচ্ছে, ঠিক আছে, পুলিশ পুলিশ করছে কি, একটা জায়গায় অভিযান করে কতগুলি মদ গাঁজা ইয়াবা ধরছে এবং কি করছে সাথে কতটি মাদক সেবীও ধরছে। ঠিক আছে, ধরার পরে এদের বিরুদ্ধে কি করছে, মাদক মামলা দিয়ে দিছে, মাদক মামলা দিয়ে দিছে, এদের বিরুদ্ধে মাদক মামলা পুলিশ দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে মামলা করছে কি, মামলা করছে পুলিশ, মামলা করেছে পুলিশ, কিন্তু প্রমাণ দিতেছে কে, প্রমাণ দিতেছে রাসায়নিক ব্যক্তি, রাসায়নিক বিশেষজ্ঞ। প্রমাণ দিতেছে কে, প্রমাণ দিতেছে রাসায়নিক বিশেষজ্ঞ, রাসায়নিক বিশেষজ্ঞ মানে কেমিস্ট, রসায়নবিদ, কেমিস্ট। আদালতে প্রমাণ দেন, মামলা করছে পুলিশ কিন্তু আদালতে প্রমাণ করতেছে কি, রসায়নবিদ মানে রসায়নবিদ প্রমাণ করতেছে এই মাদকের ভিতরে কি কি উপাদান আছে। এটা তো পুলিশের কাজ না, পুলিশের কাজ ধরে না চালান দেওয়া, কিন্তু এই মাদকের ভিতরে কি কি উপাদান আছে, গাঁজার ভিতরে কি কি উপাদান ছিল, ইয়াবার ভিতরে কি কি উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে, আদালত কি এটা প্রমাণ দিয়েছে কে, রসায়নবিদ মানে কেমিস্ট, রসায়নবিদ। তাহলে খেয়াল করেন, প্রমাণের দায়ভার ছিল পুলিশের উপরে, এটা শিফট হইয়া পরিবর্তন হয়ে কার উপরে পড়ছে দায়ভার, রাসায়নবিদের উপরে পড়ছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটাকে বলা হয় শিফটিং অফ ওনাস অফ প্রুফ, এটাকে বলা হয় শিফটিং অফ ওনাস অফ প্রুফ, ওনাস অফ প্রুফ মানে মামলা করছে পুলিশ, মামলা করছে পুলিশ, প্রমাণ করতেছে রসায়নবিদ, মামলা করছে পুলিশ, প্রমাণ করছে রসায়নবিদ। এটাকে বলা হয় শিফটিং অফ ওনাস অফ প্রুফ, মানে আপনার প্রমাণের দায়ভার চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে। পুলিশ করলো কি, একটা জায়গায় অভিযান করে কতটি মাদক ধরছে, পুলিশ করলো কি, একটা জায়গায় অভিযান করে কতগুলি মাদক ধরছে, মদ গাঁজা ইয়াবা। আদালত জানতে চাইছে এই মদের ভিতরে কি আছে, ইয়াবার ভিতরে কি আছে, গাঁজাটা কিভাবে তৈরি করা হয়েছে। এর প্রমাণ পুলিশ কইতেছে আমি তো রসায়নবিদ না, আপনি রসায়নবিদ আনেন। এই রসায়নবিদ কি করলো, এটা প্রমাণ করলো মাননীয় আদালত এই মদের ভিতরে অ্যালকোহল আছে, এই উপাদানটা আছে, এটা তেজস্ক্রিয় পদার্থ, এটা মস্তিষ্ককে বিকৃত করে, ঠিক আছে, চেতনা হারায়া ফেলায়। তাহলে প্রমাণটা কি করছে, রসায়নবিদ। এটাকে বলা হয় শিফটিং অফ ওনাস অফ প্রুফ। আরে বেটা, মামলা করলো পুলিশ, প্রমাণ করে রসায়নবিদ, এটা হচ্ছে শিফটিং অফ ওনাস অফ প্রুফ। এই রসায়নবিদকে বলা হয় বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তি। আর এই 103-এর এই ঘটনাকে বলা হয় বিশেষ ঘটনা, বিশেষ ঘটনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার একটু আপনারা কথা বলেন তো 103টা বুঝতে পারছেন কিনা, আমি সবাইকে আর কথা বলার সুযোগ দিব। এবার আপনারা একটু বলেন তো 103টা বুঝতে পারছেন কিনা, আমি আবার বুঝাবো। এটা একটু টাফ আছে, বাকি সহজ, এটা টাফ। এক্সেলেন্ট, স্যার বুঝছি স্যার। মাইন্ড ব্লোয়িং স্যার। আচ্ছা, আবার একটু বলি, এবার সবাই একটু চুপ থাকেন ভাই, আমি তো যোগ্য ব্যক্তি না। এই দেন এক্সিলেন্ট আবার একটু শুনেন, আবার একটু শুনেন, এটা পরীক্ষা আসবে, এক্সিলেন্ট করে লাভ নাই, আপনি পিলিতে 1 পাইলে আমি খুশি, বুঝছেন না, মজা করছি ভাই, রাগ করেন না। এই দেন পিলি, এই দেখেন পুলিশ করলো কি, একটা জায়গায় অভিযান করে কতটি মাদক ধরছে, মাদক, মদ গাঁজা ইয়াবা ধরছে, মাদক সেবী ধরছে, ধরে কি করছে, মাদকের মামলা দিয়ে দিছে, বুঝছেন। আদালত করলো কি, জিজ্ঞেস মদের ভিতরে কি আছে, গাঁজার ভিতরে, কারণ বিচারক তো আর মদ খুন না, গাঁজা খুন না, বুঝেন নাই। তো আদালত জিজ্ঞেস যে অন্য মদ আনছে, এই মদের ভিতরে কি কি উপাদান আছে, ঠিক আছে। এই মামলা করছে পুলিশ, কিন্তু প্রমাণ করতে আছে কি, প্রমাণ করতেছে রসায়নবিদ, মাননীয় আদালত মদের ভিতরে অ্যালকোহল আছে, এটা অনেক তেজস্ক্রিয় পদার্থ। জানলেন, মামলা করলো পুলিশ, প্রমাণ করে রসায়নবিদ, এই রসায়নবিদ হচ্ছে বিশেষ ব্যক্তি। 103-এ এটাই আসবে, বারবার আসবে। এটা আপনারা যদি একবার না বুঝেন আর কোনোদিন বোঝানো সম্ভব না। এগুলি একবার বুঝতে পারলে আপনার পিলিও কভার, রিটেনও কভার, ঠিক আছে। এই জন্য আমি এটা বুঝাইনি কালকে, ঠিক আছে। তাহলে আপনি এই কথাটা একটু লিখে রাখেন, যদি রিটেনে আসে প্রশ্নটা বা পিলিতে আসে, আপনি লিখে রাখেন, একটু বড় করে লিখে রাখেন। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ লেখেন, বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ কখনোই কখনো পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না, মানে প্রমাণের দায়ভার কখনোই পরিবর্তন হয় না। আমি ইংলিশ শব্দটা কেন নাকি জানেন, হুট করে পরীক্ষা দিয়ে দেবো বার্ডেন অফ প্রুফ, তখন আপনি তো বুঝেনি না জিনিসটা কি। প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয়, পরিবর্তন হয় হচ্ছে শিফটিং দা ওনাস অফ প্রুফ। এই যে শিফটিং, এই শব্দটা রাখেন, শিফটিং দা ওনাস অফ প্রুফ, ওনাস, শিফটিং দা ওনাস অফ প্রুফ। এই ওনাস অফ প্রুফ মানে কি, পুলিশ মামলা করছে, প্রমাণ করে রসায়নবিদ। কি জ্বালা, পুলিশ মরা মানুষ লাশ লই আইছে, পুলিশ মরা দেহ লই আইছে, পুলিশ তদন্ত করে ডাক্তারে। কি ব্যবস্থা, মানে পুলিশ কি করলো, মৃত লাশ নিয়ে আসছে,
নিয়ে আইসা কি করছে, ফরেনসিক রিপোর্টে আনছে, মানে পুলিশ আনছে, মামলা করছে, এই ব্যক্তির বিরুদ্ধে মার্ডারের মামলা করছে পুলিশ এফআইআর দাখিলের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এই মৃতদেহের কি অবস্থা প্রমাণ করছে ডাক্তার, মানে এই যে প্রমাণ শিফটিং দা ওনাস অফ প্রুফ, এটা 103-এ বলা আছে। 103 লিখতে হবে, তখন 101 লিখতে হবে, 102 লিখতে হবে, আপনাকে রিটেনে লিখলে 103 দিয়া বুঝাই দিতে হবে উদাহরণ দিয়া, এই পোর্শন আপনি রিটেন পাস করবেন। এবার আসেন 160, 160টা লেখেন। বাকিটি একদম সোজা। আমাকে বার্ডেন অফ প্রুফের যে মাথা পড়ানো শেষ, এখন একদম সোজা। একটা টেবিল আঁকমু, সব সোজা, খালি 104টা লিখমু। এরপর একটা টেবিল আঁকমু আপনাদের জন্য। এই দেখেন 104, 104-এ কি লেখা আছে, একদম সোজা। শুধু লেখেন আগে প্রয়োজন, এটা লেখেন শুধু আগে প্রয়োজনীয় প্রমাণ লেখেন, আগে প্রয়োজনীয় প্রমাণ, লেখেন আগে প্রয়োজনীয় প্রমাণ, আগে প্রয়োজনীয় প্রমাণ, আগে প্রয়োজনীয় প্রমাণ, আগে প্রয়োজনীয় প্রমাণ, পরে সাক্ষ্য গ্রহণ, পরে সাক্ষ্য গ্রহণ। এই শেষ, 104 দ্বারা শেষ। এই কথাটা লিখে ফেলেন, আগে প্রয়োজনীয় প্রমাণ, পরে সাক্ষ্য গ্রহণ। এবার উদাহরণটা দিলেই বুঝে যাবেন কি কি বুঝাইলাম আমি। আগে লেখেন আগে প্রয়োজনীয় প্রমাণ, পরে সাক্ষ্য গ্রহণ, মানে আগে প্রয়োজনীয় প্রমাণ দাও, পরে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। কেমন কি, একটা লোক আসছে, মাননীয় আদালত আমি আমার বাপের মৃত্যুকালীন ঘোষণা নিয়ে আসছি, ডাইং ডিক্লিয়ারেশন নিয়ে আসছি, ডিক্লিয়ারেশন নিয়ে আসছে একজনে, মাননীয় আদালত আমি আমার বাপের মৃত্যুকালীন ঘোষণা আপনার সামনে নিয়ে আসছি, মাননীয় আদালত আমি আমার বাপের মৃত্যুকালীন ঘোষণা নিয়ে আসছি। আদালত বলতে আছে তোমার বাপ যে মরছে এর আগে ডেথ সার্টিফিকেট দাও, মৃত্যু সনদ আগে দাও, পরে কাঠগড়ায় এসে সাক্ষ্য দাও। মানে তোমার বাপ যে মরছে এর আগে তুমি প্রমাণ দাও আগে, কারণ তুমি চাইছো ডাইং ডিক্লারেশন, আমার তো আগে জানতে হবে যে তোমার বাবা জীবিত না মৃত, আগে একটা মৃত্যু সনদটা আগে আমারে দাও, তারপরে আদালতে এসে সাক্ষী দাও, তোমার ডাইং ডিক্লারেশন আমি শুনবো। তো ডাইং ডিক্লারেশনের মধ্যে বলা আছে সাক্ষ্য নিতে কততে, 32-এর 1-এ বলা আছে, এটা মাথায় থাকে জানি। এবং এটা অবশ্যই কি হবে, এটা সোনা সাক্ষীর ব্যতিক্রম, এটা বারবার পড়াইছি আপনাদের, সোনা সাক্ষীর ব্যতিক্রম, এটি পিলির জন্য বারবার আসবে। তাহলে একটা লোক আসছে, মাননীয় আদালত আমি আমার বাপের মৃত্যুকালীন ঘোষণা নিয়ে আসছি, আদালত বলতেছে আগে প্রয়োজনীয় প্রমাণ, আগে প্রমাণ দে, আগে ডেথ সার্টিফিকেটটা দে, আগে তোর বাপ যে মরছে আগে আমার এটা দেখা, তারপরে তুই কাঠগড়ায় আইয়া মৃত্যুকালীন ঘোষণা দে। এটাকে বলা হয় 104। আশা করি বুঝতে পারছেন, প্রশ্নটা ডাইং ডিক্লারেশন থেকেই আসে। 104 শেষ, আগে প্রয়োজনীয় প্রমাণ, পরে সাক্ষ্য গ্রহণ। একজন আসছে, মাননীয় আদালত আমার বাবা তো মারা গেছে, মৃত্যুকালীন ঘোষণার জন্য আসছে। আদালত বলতেছে তোমার বাবা যে মারা গেছে আগে মৃত্যু সনদ দাও, আগে প্রমাণ করো তোমার বাবা মরছে। এই প্রমাণটা যদি করতে পারো তারপর তুমি কাঠগড়ায় এসে সাক্ষ্য দাও যে তোমার বাবা কি বলছে। আগে প্রয়োজনীয় প্রমাণ, পরে সাক্ষ্য গ্রহণ। এইবার আসেন 105 থেকে 114, একেবারে একটা চার্ট আকারে পড়ামো ঝটপট। এইবার চার্ট আকারে পড়াইতে হবে। এইবার আর পড়ানোর কিছুই নেই, এবার সব পিলির প্রশ্ন, ঠিক আছে। এক পিলির প্রশ্ন হচ্ছে 106 থেকে, 106 থেকে একদম 114 পর্যন্ত পিলির প্রশ্ন, খালি 105টা একটু পড়াইতে হবে, 105টা পড়াইতে হবে। এখানে শুধু একটা কথা লিখে রাখেন 105-এ, 105 সমান সমান লিখে রাখেন, সমান সমান 105 সমান সমান লিখে রাখেন শ্যাল প্রিজিউম, এই কথাটা শুধু লিখে রাখেন, শ্যাল প্রিজিউম, মানে এটার অর্থ হচ্ছে অবশ্যই প্রমাণ করতে হবে, অবশ্যই প্রমাণ করতে হবে, অবশ্যই অনুমান করবে আদালত, অবশ্যই অনুমান, শ্যাল প্রিজিউম, এতটুকু লিখে রাখেন। 105 দ্বারা হচ্ছে শ্যাল প্রিজিউম, 105 দ্বারা কি শ্যাল প্রিজিউম, আদালত এত সহজে ছাড়বে না, এটারে চরম ভাবে পাকড়াইয়া ধরবে। এটা কি, এখানে লেখা আছে দণ্ডবিধি, দ্য পেনাল কোড, দ্য পেনাল কোড, দ্য পেনাল কোড 1860, দ্য পেনাল কোড 1860 ধারা কত বলেন তো ভাই, ধারা 76 থেকে কত বলেন তো 106, এই পর্যন্ত যত ধারা আছে এগুলিকে বলা হয় সাধারণ ব্যতিক্রম। এনে তো পিলিতে প্রশ্ন আসবেই, সাধারণ ব্যতিক্রম। এই কথাটা লিখে ফেলেন, এই কথাটা আগে লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন। সাক্ষ্য আইন কোনো গাইড দিয়ে পড়লে পাস করবেন না, সাক্ষ্য আইন এইভাবে খাতায় লিখে লিখে পড়বেন। দণ্ডবিধি 1860-এর ধারা 76 থেকে 105-এ বলা আছে সাধারণ ব্যতিক্রম।
এর সাধারণ ব্যতিক্রম অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অপরাধ করার পরও অপরাধী না। অর্থাৎ সাধারণ ব্যতিক্রম মানে হচ্ছে কোনো ব্যক্তি, লিখে ফেলেন, কোনো ব্যক্তি, বলেন কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি অপরাধ করেও নির্দোষ, অপরাধ করেও নির্দোষ, করেও নির্দোষ, কোনো ব্যক্তি অপরাধ করেও নির্দোষ, এই কথাটা লিখে রাখেন। কোনো ব্যক্তি অপরাধ করেও কি বলেন তো নির্দোষ। দণ্ডবিধি 76 থেকে 106 বলা আছে কোনো ব্যক্তি অপরাধ করেও নির্দোষ। এই জিনিসটা আদালত শ্যাল প্রিজিউম করে নেবে, মানে আদালতে একজন আইলি কইলি হবে না যে মাননীয় আদালত আমি তো ড্রাইভার, আমি গাড়ি চালাইতে গিয়ে টাচ করে অ্যাক্সিডেন্ট করে মাইরে ফেলাইছি। নো নো নো, আদালত 105-এ এটার একটা পুঙ্খানুপুঙ্খ ভাবে শক্ত করে ধরবে। কিভাবে গাড়ি চালাইছো, কতটুক বেগে চালাইছো, ওইখানে কতটুক দৃষ্টিতে ছিল, তুমি ওই সময় গাঁজা খাইছো কিনা, তুমি ওই সময় ঘুমাইছো কিনা, তুমি আগে কয়দিনই করছো। অর্থাৎ আদালত বিষয়টাকে খুব শক্তভাবে মজবুত ভাবে জেরা করবে, অনুমান করবে এই জিনিসটা। এই কইতে পারবো না, মাননীয় আদালত আমি তো টাস করে খুন করছি, মাননীয় আদালত ও ছিনতাই করছে, আমি তো কি করছি দৌড়ে গিয়ে একটা ইটার মাথার উপরে মাইরা মাইরা ফেলাইছি, আমি তো 106 ধারা অনুসারে আমি তো নির্দোষ, খালাস। তখন আদালত বলবে এত সোজা না, 105-এ তোমারে পুঙ্খানুপুঙ্খ হয় ধর্ম, যে তুমি মানে ইট মারলা কে, তুমি তো লাডিও মারতে পারতা। কথা কি বলছেন, তুমি ইট মারতে গেলে কেন? তোমার আশেপাশে কি লোক ছিল না, তাদের ডাকতে পারো নাই? মানে আদালত কি করছে, এই সাধারণ ব্যতিক্রমের ঘটনাটা অনেক শক্তিশালী মজবুত করে পাকড়াও করে ধরবে। মানে কেউ একটা লোক আইয়ে কেউ আমি তো সাধারণ ব্যতিক্রমে মাফ চাই, আদালত বলবে এই কথাটা আমি অনেক শক্তিশালী ভাবে ধরবো, আমি একটা কাঠ গড়াই হিসাব কইরা তারপরে দেখবো যে এটা সাধারণ ব্যতিক্রম কিনা। যদি সাধারণ ব্যতিক্রম হয় তাহলে মাফ করে দিব। অর্থাৎ আপনারা যখন দণ্ডবিধিতে 76 থেকে 106 পড়বেন তখন অবশ্যই সাক্ষ্য আইনের 105 মিলাইয়া পড়তে হবে। দণ্ডবিধির 76 থেকে 106 এর সাথে যোগ করে পড়তে হবে সাক্ষ্য আইনের 105। লিখিততে এভাবেই আপনাদের লিখতে হবে, তাহলে আপনারা অবশ্যই রিটেন পাস করে ফেলবেন ইনশাআল্লাহ। শুধু পাস করবেন না, 70-80 পাইবেন। তো এইবার দেখেন 105-এ কি বলা আছে, 105-এ বলা আছে সাধারণ ব্যতিক্রমকে দণ্ডবিধি 1860-এর 76 থেকে 106 এই সাধারণ ব্যতিক্রমকে আদালত শ্যাল প্রিজিউম বলে অনুমান করে নিবে। এটা আসলে 105-এ পিলির জন্য এটাই আসবে, যে জেনারেল এক্সেপশনটা মানে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম আদালতের কাছে কেমন অনুমান, শ্যাল প্রিজিউম, অবশ্যই অনুমান। এবার আসেন টেবিলটা নিয়ে বসি। এবার টেবিলটা নিয়ে বসলে একদম শেষ। এবার আসেন টেবিলটা নিয়ে বসি, এবার আসেন টেবিলটা নিয়ে বসি। টেবিলটা কি আছে এবার এখান থেকে একটা পিলির প্রশ্ন 10,000% নিবো, এটা আসবে ইনশাল্লাহ, 10,000% গ্যারান্টি দিলাম। 106 থেকে 114 অবশ্যই আসবে। এবার টেবিলটা সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, এবং আজকের রেকর্ডিংটা 4 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, এটা পেয়ে যাবেন। এখন থেকে আর আপনাদের এই কষ্টটা আর করতে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? 53 জন ছাত্র আছে 61 থেকে, 153 জন ছাত্র আছে। ছাত্র কমতে কমতে কোথায় নেমে গেছে, ছাত্র কমে গেছে, নতুন ছাত্র আসে না। আর আমারও বলার সময় নেই, আসে। আচ্ছা আপনারা সবাই চারটা তুলে ফেলেন, আমি একটু দেখি কারা কারা আছে। এটা অবশ্যই পরীক্ষা আসবে, সবাই লিখে ফেলেন, কেউ ভাগ্যে যায় না, সবাই প্লিজ লেখেন, সবাই প্লিজ লিখে ফেলেন। রাশিদুল হাসান ভাই আছেন? রাশিদুল হাসান ভাই আছেন? রাশিদুল হাসান ভাই আছেন? জি স্যার, আসি স্যার। আচ্ছা আমি একটু লিখতেছি, আপনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন। স্যার ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আহ, আপনারা যারা যারা আহ, বেশ কয়েকদিন ধরে ক্লাস করতেছেন তারা হয়তো মোটামুটি বুঝে গেছেন যে আহ, এখানে স্যার আপনাদের জন্য কতটুকু আন্তরিক বা কতটুকু পরিশ্রম করতেছেন। আর যারা আজকে প্রথম সংযুক্ত হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আহ, সময় আসলে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। 20 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং দেখবেন যে হয়তো খুব অল্প সময় আবেদন করার সময় শেষ হওয়ার সাথে সাথেই খুব অল্প সময়ের মধ্যে
হয়তো পরীক্ষার খবরও চলে আসবে। আর আজকে কিন্তু আমাদের সাক্ষ্য আইন শেষ হয়ে যাচ্ছে। এরপর ৩টা বড় বড় গুরুত্বপূর্ণ আইন বাকি থাকবে। তো আমার পরামর্শ থাকবে যে যারা আজকে বা গতকালকে প্রথমবারের মতো সংযুক্ত হয়েছেন, তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আমার মনে হয় আর দ্বিধাদ্বন্দ্ব না করে সংযুক্ত হয়ে যান। কারণ আমি এর আগে স্যার আরেকবার অনুরোধ করেছিলাম, তখন একটা গল্প শুনিয়েছিলাম। আজকে আর অত লম্বা গল্প শোনানোর সময় নেই। খুব সংক্ষেপে বলি গল্পটা। গল্পটা হচ্ছে যে একজন বিবাহ প্রার্থী, তিনি বিবাহ করবেন। তিনি বিভিন্ন পাত্রী দেখতে যান। পাত্রী দেখতে গিয়ে তার মনে হয় যে এই পাত্রীর অমুক খুঁত আছে। তিনি ভাবেন যে আশা করতেছি পরের পাত্রীর আর কোনো খুঁত থাকবে না। তো এভাবে ঘুরতে ঘুরতে ৬০ জন পাত্রী দেখা হয়ে গেছে, কিন্তু তিনি বিয়ে করতে পারেন নাই। এটা আমার একজন সহকর্মী আমাকে বলছিলেন। আমার পক্ষে অবশ্য সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয় নাই, কিন্তু আমি মানে ধরে নিচ্ছি যে এটা সঠিক। ৬০ জন না হলেও হয়তো ১০-১২ জন বা ১৫-২০ জন হয়তো হয়েছে। মানে তো আমি বলতে চাচ্ছি যে মানে দেখাদেখির সময়টা আসলে এখন আর খুব একটা নাই। আপনারা যারা স্যারের ১টা-২টা ক্লাস করেছেন, আ তারা ধরে নেন যে স্যার এরকমই। স্যার সপ্তাহে ৭ দিন আপনাদের জন্য এরকম পরিশ্রম করতেছেন এবং করবেন। স্যার এটাও ঘোষণা দিয়েছেন যে কোরবানি ঈদের দিনও ক্লাস হবে। আপনারা যারা আগ্রহী তারা ক্লাস করতে পারবেন। তাহলে আ এখান থেকে বুঝে নেন যে তার আন্তরিকতা কতটুকু। আর বাকি কথাবার্তা নাইবা বললাম। আপনারা স্যারের সাথে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা জেনে নিবেন এবং আ আমার পরামর্শ থাকবে যে যারা এখনো ভর্তি হন নাই, আজকের ক্লাস শেষে স্যারের সাথে ভর্তি হয়ে যাবেন এবং কালকে থেকে কিন্তু মানে গুরুত্বপূর্ণ ৩টা বড় বড় আইন শুরু হবে। সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ। খেয়াল করেন, এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমি দোয়া দিই আপনাদের জন্য। ইনশাল্লাহ ভাই, আপনাদের জন্য দোয়া দিয়ে দিলাম। এখান থেকে একটা প্রশ্ন আল্লাহ আপনাদের নিরাশ করবে না ইনশাল্লাহ। আপনারা এত কষ্ট করে ক্লাস করতেছেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের নিরাশ করবে না। এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষার হলে পাবেন। আর এই আজকের তারিখটি মাথায় রেখে, আজকে শুক্রবার ৮ তারিখ, স্যার এই কথাটা দোয়া দিয়ে দিল আপনাদের জন্য। ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পিলিতে পাবেন। একটু সবাই আলহামদুলিল্লাহ বলেন তো, একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন তো। তা দেখবেন আল্লাহ কবুল করে নিবে। আলহামদুলিল্লাহ বলে ফেলান না। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এটা কবুল হয়ে গেছে। সবাই একটু মনোযোগ। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এবার আমি সবাইকে এই করে দিচ্ছি, সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি। এবার আসেন, এবার একটু সবাই শুনেন, খেয়াল করেন। একটু কাছে নিয়ে আসি, আবার দূরে নিয়ে যাব। একটু খেয়াল করেন, খেয়াল করেন। ১০৬টা শব্দ শুধু মাথায় রাখতে হবে। একটা শব্দই মাথায় রাখতে হবে, আর কিচ্ছু দরকার নেই আপনার। ১০৬ বলা আছে বিশেষ জ্ঞান, স্পেশাল নলেজ, স্পেশাল নলেজ, স্পেশাল নলেজ, স্পেশাল নলেজ, স্পেশাল নলেজ। এটা আপনারা যারা বিয়ে করছেন এরা ভালো বুঝবেন। আপনি দেখে গেছেন মেয়ে দেখতে, এখন ওই মেয়ের সম্বন্ধে কি ভালো জানে? ওই একটা মেয়ে দেখতে গেছেন, বিয়ে করতে, মেয়ে সম্বন্ধে সবচেয়ে ভালো কে জানে? তার বান্ধবী জানে, তার ছোট ভাই জানে, তার বাপ জানে, তার মেয়ে কেমন তার মা জানে। যদিও এগুলো গ্রহণযোগ্য না, কারণ মেয়ের পক্ষে তো কথা কইবই। তো খেয়াল করেন, একটা মেয়ে সম্বন্ধে কে সবচেয়ে ভালো রাখে? তার বান্ধবীরা রাখে, তার বাপ রাখে, তার মা রাখে, তার ভাই রাখে, তার প্রতিবেশী রাখে। তাহলে আদালত ধরে নিবে ১০৬ ধারা অনুসারে এগুলো তাদের বিশেষ জ্ঞান। ঠিক আছে? ধরেন আমাকে, আপনাদের এই স্যার আমাকে সবচেয়ে বেশি কে চেনে? সবচেয়ে বেশি চেনে আমার মা, আমার বাপ, আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ভাই। ওরা আমার ভালো করে চেনে যে ভাইয়া কিরকম বা আমার স্বামী কিরকম। ঠিক আছে? এরা খুব ভালো করে জানে। তাহলে আমার সম্পর্কে বিশেষ জ্ঞান কাদের কাছে আছে? এদের কাছে আছে। তাহলে ১০৬ তে আদালত বলছে কি? বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান অর্থাৎ একটা মামলায়, একটা ঘরে
একটা ঘরের ভিতরে একটা স্ত্রী, একটা মেয়ে মানুষ ঘরের ভিতরে অবস্থায় পড়ে আছে, তাহলে আদালত অবশ্যই তার স্বামীকে আদালত হাজির করবে যে, তোমার বউ ঘরে মারা গেছে কেমনে। কারণ এই স্ত্রী সম্পর্কে বিশেষ জ্ঞান কার কাছে আছে? তার স্বামীর কাছে আছে। তাহলে 106-তে পরীক্ষা আসবে বিশেষ জ্ঞান। আর 103-এ কি আছে? 103-এ কি আছিল? 103-এ হচ্ছে বিশেষ ঘটনা। খেয়াল করেন, পিলির প্রশ্ন ধোক্কা খাইবেন। 103-এ বলা আছিল বিশেষ ঘটনা, বিশেষ ব্যক্তি। আর এখানে কি 106-এ বিশেষ জ্ঞান। এই শব্দটা শুধু মাথায় রাখবেন। আবার খেয়াল করেন 107-এ, এটা পিলির প্রশ্ন। কোনো ব্যক্তিকে মানে আপনাকে যদি সমাজে রাষ্ট্রে 30 বছর খুঁজে না পাওয়া যায়, তাহলে আদালত মনে করবে এই লোকটা মৃত। 107-এ। আর 108-এ হচ্ছে কোনো ব্যক্তিকে 7 বছর ধরে তার পরিবার খুঁজে পাইতে আছে না, নিখোঁজ, তাহলে আদালত ধরে খেয়াল করে রাখেন। 107-এ বলতেছে সমাজ রাষ্ট্র মানে বাংলাদেশ সরকার 30 বছর ধরে আপনার আর খুঁজে পাইতেছে না। বাংলাদেশ সরকার 30 বছর যাবত আপনাকে কি পাচ্ছে না? খুঁজে পাচ্ছে না। আপনার হদিস সমাজে, এলাকায়, আপনার মহল্লায় কেউ 30 বছর যাবত জানে না যে আপনি কোথায় আছেন। তাহলে আদালত এই লোকটারে ধরে নিছে মৃত। আবার 108-এ বলা আছে আপনার পরিবার 7 বছর ধরে আপনার কোনো খোঁজ খবর পাইতেছে না, তাহলে ধরে নেবেন এই লোকটা মৃত। তাহলে পরিবার কয় বছর? 7 বছর। আর সমাজ, রাষ্ট্র, এলাকা, মহল্লা এটা কয় বছর? 30 বছর। আশা করি এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। কোনো ব্যক্তিকে যদি 30 বছর যাবত কোনো খুঁজে না পাওয়া যায়, সে যে জীবিত এটা যদি শনাক্ত করা না যায়, তাহলে আদালত তাকে মৃত হিসেবে ধরে নিবে। আর তার কোনো ব্যক্তি যদি 7 বছর যাবত তার পরিবার খোঁজ না পায়, তাহলে আদালত অবশ্যই এই ব্যক্তিকে মৃত হিসেবে ধরে নিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ মানে ওই লোকটা মৃত না, মানে ইনশাআল্লাহ এর একটা প্রশ্ন আইবে। এবার আসেন 109 ধারা। 109 ধারায় কি বলা আছে একটু পিছিয়ে নি। 109 ধারায় এটা পড়ে রাখবেন। 109 ধারায় 3 ধরনের সম্পর্কের কথা বলা আছে। 109-তে 3 ধরনের সম্পর্কের কথা বলা আছে। এক হচ্ছে পার্টনারশিপ সম্পর্ক, পার্টনারশিপ, অংশীদারিত্বের সম্পর্ক, বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক, আরটা হচ্ছে প্রিন্সিপাল এন্ড এজেন্ট এই সম্পর্ক। এটা কন্ট্রাক্ট আইন, চুক্তি আইনে বলা আছে। এত আমি বিস্তারিত বলতে পারবো না, খালি এটা লিখে রাখেন। 109 ধারায় 3 ধরনের সম্পর্কের কথা বলা আছে। অংশীদারিত্ব, বাড়িওয়ালা ভাড়াটিয়া, প্রিন্সিপাল আর এজেন্ট, এই 3 ধরনের সম্পর্ক বলা আছে। এই 4টা লিখে ফেলেন সবাই, এই 4টা লিখে ফেলেন। শেষ এটা। এবার আমরা চলে যাব 110 থেকে 114। আগে আপনি এগুলো লিখে ফেলেন। 110 এবার পরীক্ষা আসবে, আপনি এবার লিখে ফেলেন। এর আগে লিখে ফেলেন। সবাই লিখছেন কিনা একটু জানান, সবাই লিখছেন কিনা একটু জানান, এবং সবাই বুঝছেন কিনা এটাও একটু জানান। দ্রুত লিখে ফেলেন, সময় আমাদের কম। আচ্ছা, লেখা শেষ সবার? তিন ধরনের সম্পর্ক, ওই যে 1 2 3টা একটু বলেন তো, লিখবো। 3 ধরনের সম্পর্ক আমি কাছে এনে বললাম। এই 3, একটা হচ্ছে পার্টনারশিপ। 109। 109 আমি খাতায় দেখাই দিই আপনারে। এই দেখেন খাতায় দেখে লেখেন। এই যে খাতাটা, এগুলি পিডিএফ আকারে আমাদের পাওয়া যায়, যাদের ইচ্ছা সে নিতে পারে। আচ্ছা, এই 3 ধরনের সম্পর্ক: পার্টনারশিপ, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, ইজ প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। পার্টনারশিপ, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড, আদালত ধরে নিবে সম্পর্ক চলমান আছে। পার্টনারশিপ, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট, 3 ধরনের সম্পর্ক বলা আছে। পার্টনারশিপ, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। পার্টনারশিপ, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? এই যে এই 3 ধরনের সম্পর্ক 109-তে। আচ্ছা, এটা আমি এখন মুছে ফেললাম। এটা রেকর্ডেড ক্লাস থাকবে এবং এটা মুছে ফেললাম। 4 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 ঘন্টার মধ্যে, উইদিন 4 আওয়ার্স ইনশাআল্লাহ। আর 10 তারিখের মধ্যে এসআরএক দিয়ে দিব, আর সাক্ষ্য আইন আমি অল্প করে আপনাদের দিব। আর দেওয়ানি কার্যাবলী, ফৌজদারি কার্যাবলী ক্লাস শেষ 4 ঘন্টার মধ্যে রেকর্ডিং পেয়ে যাবেন। 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে, অর্থাৎ 12টায় ক্লাস শেষ হলে মানে কালকে সকাল 8টার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন লিখে ফেলেন, এটা লিখে ফেলেন, এই যে লিখে ফেলেন, এগুলি সব পিডির প্রশ্ন লিখে ফেলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন। এই যে ধারা নাম্বারটা দেখেন, এই যে ধারা, সেকশন, বিষয়, এই ধারা কি দেওয়া আছে, এটা 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 প্রশ্ন ফাঁস। আপনারা একটু লিখে ফেলেন তো, প্রশ্ন ফাঁস লিখে ফেলেন, প্রশ্ন ফাঁস। আমার কে জানি মন বলতেছে এটা আপনাদের চলে আসবে। 111টা লিখে ফেলেন, প্রশ্ন ফাঁসটা লিখে লেখেন। প্রশ্ন ফাঁস এই কথাটা লিখে ফেলেন, প্রশ্ন ফাঁস এই কথাটা লিখে ফেলেন।
এটা লিখে ফেলেন। আমার কে জানি মন বলতেছে এবার এবার চলে আসবে, মানে মনটা অনেক বেশি উথল পাতাল করতেছে। এটা আপনাদের চলে আসবে 110। আসলে একটা থ্যাংক ইউ দিয়েন। ঠিক আছে, এখানে বলা আছে দখল। দখল অনেকে বলা আছে মালিকানা সম্পর্কে বলা আছে, সাক্ষ্য আইনের কোন ধারায় মালিকানা সম্পর্কে বলা আছে? 110। এখানে কথা আছে দখল জমি তার, দখল যার, দখল যার মালিকানা তার, মালিকানা তার। এটা লিখে রাখেন, দখল যার মালিকানা তার। শেষ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দখল যার মালিকানা তার। এবার 111, এটাও খুব ইম্পর্টেন্ট, তবে প্রশ্ন ফাঁসের মতো না, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। 111, 111 এখানে লিখে ফেলেন, এই কথাটা লিখে ফেলেন, সরল বিশ্বাসে, সরল বিশ্বাসে, সরল বিশ্বাসে, সরল বিশ্বাসে কোনো সম্পর্ক, সরল বিশ্বাসে অ্যাক্টিভ কনফিডেন্স, এই লিখে ফেলেন, অ্যাক্টিভ কনফিডেন্স, কনফিডেন্স মানে এটা একটা সম্পর্ক, সম্পর্ক ইংলিশ শব্দ এটা, হ্যাঁ সম্পর্ক, এটা লিখে ফেলেন। সাক্ষ্য আইনের কোন ধারায় গুড ফেইথ সরল বিশ্বাসে অ্যাক্টিভ কনফিডেন্স সম্পর্কে বলা আছে? ধারা 111-তে বলা আছে, লিখে ফেলবেন। ঠিক আছে, অ্যাক্টিভ কনফিডেন্স অর্থ হচ্ছে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ। সরল বিশ্বাসে আপনি একজনের ঘনিষ্ঠ বানায় ফেলাইছেন, ঘনিষ্ঠ সম্পর্ক। ঠিক আছে, পরে ও আইসে আপনার পিঠে চাকু মেরে গেছে। এবার আসেন 112, 112 আমি বারবার পড়াইছি, এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। আমি পড়াইছিলাম না কনক্লুসিভ চূড়ান্ত প্রমাণ কোন কয়টা ধারায় আছে? চূড়ান্ত প্রমাণ আছে 41 আর 112-তে। এটা আমি পড়াইছিলাম না, 41 ধারা 4টা ক্ষেত্র। এটাও আমি বলছিলাম না, এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। 4টা ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ। একটা হচ্ছে কি প্রোবেট ম্যাট্রিমোনিয়াল, প্রোবেট ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, 4টা ক্ষেত্র। আর 112-তে বলা আছে কোনো অজাত সন্তান, আনবর্ন চাইল্ড, এই যে আনবর্ন চাইল্ড, আনবর্ন চাইল্ড কোনো অজাত সন্তান যদি 280 দিনের মধ্যে, বিবাহ চলাকালে 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে ধরে নিতে হবে যে ওই সন্তানের পিতা হইছে, ওই লোক হচ্ছে ওই সন্তানের পিতা। এটা লিখে রাখেন, আনবর্ন চাইল্ড 280 দিন, এটা পিলির প্রশ্ন। ঠিক আছে, তবে একটা ব্যতিক্রম কি, এই যে ব্যতিক্রম, যেহেতু চার্ট লিখে ফেলেন। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে নন কমিউনিকেশন, নন কমিউনিকেশন। এটা আমি লিখবো, আপনি একটু আগে টেবিলটা লিখে ফেলেন না, টেবিলটা লিখে ফেলেন, আমি প্রত্যেকটা ব্যাখ্যা আপনাদের দিব। নন কমিউনিকেশন এই একটা লিখে ফেলেন, আপনারা এই একটা লিখে ফেলেন। এইবার আসেন 113 বাদ, 113 বাদ, 113 আইনি বাদ। আমি কি বাদ দিব? 113 রহিত হয়ে গেছে, খেয়াল করেন, 113 রহিত হয়ে গেছে, 113 আইন দ্বারাই বাতিল। আমি কি বাদ দিব? আইনি বাদ দিয়ে দিয়েছে। এবার চলে যান 114, শেষ, সাক্ষ্য আইনের শেষ ধারা। আলহামদুলিল্লাহ, সাক্ষ্য আইনের 3টা ক্ষেত্রে, 114-তে বলা আছে 3টা ক্ষেত্র, 3টা ক্ষেত্রে লিখে ফেলেন, 3টা ক্ষেত্রে আদালত মে প্রিজিউম করে, মে প্রিজিউম মানে হতে পারে, এরকম অনুমান করে, মে প্রিজিউম করে। এটা আমি এটাও শিখেছি আপনাদের। 3টা ক্ষেত্রে আদালত মে প্রিজিউম করে, 3টা ক্ষেত্রে, 1টা 2টা 3টা হতে পারে এমন অনুমান করে, 114 ধারায় বলা আছে। এটা আপনাদের জন্য পিলিতে খুবই ইম্পর্টেন্ট, পিলিতে এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পিলিতে আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? 1 নাম্বার, কোন প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা। তারপরে হচ্ছে মানবিক আচরণ, হিউম্যান কন্ডাক্ট, কোন মানবিক আচরণ, হিউম্যান কন্ডাক্ট। তারপরে হচ্ছে কি পাবলিক এন্ড প্রাইভেট বিজনেস। এই এতটুকু শব্দ লিখে রাখবেন, আর দরকার নেই, এই রিটেনে পিলির জন্য। শেষ, সাক্ষ্য আইন শেষ, আলহামদুলিল্লাহ। লিখে ফেলেন, সাক্ষ্য আইন শেষ। সবাই একটু জোরে আলহামদুলিল্লাহ লেখেন তো ভাই। সাক্ষ্য আইন শেষ হয়ে গেছে। বুঝতেছেন আপনারা কি হজম করে ফেলাইছেন? সাক্ষ্য আইন শেষ মানে কি বুঝেন? স্যার পাবলিক আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিখে ফেলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন। পাবলিক এন্ড প্রাইভেট বিজনেস, বিজনেস ব্যবসা, ব্যবসা, পাবলিক এন্ড প্রাইভেট বিজনেস লিখে ফেলেন। 110-এ কি বলা আছে? 110-এ বলা আছে, এটা প্রশ্ন ফাঁস, দখল যার মালিকানা তার। সাক্ষ্য আইনের কোন ধারায় মালিকানা সম্পর্কে বলা আছে?
ধারা 110-এ। ধারা 111-তে বলা আছে সরল বিশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক, অ্যাক্টিভ কনফিডেন্স। এটা বলা আছে 111। স্যার 110-এ কি কোনো অ্যামেন্ডমেন্ট আছে স্যার? 110-এ কি বলেন তো? বলছি 110-এ কি কোনো অ্যামেন্ডমেন্ট আছে কিনা? না না, আমার জানা মতো তো নাই। আমার জানা মতো তো এখনো আসে না। 110 মালিকানা তার না 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 না, ওইটা তো দলিল যার আর ভাই এটা দখল 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 দখল। 110 ওইটা অন্যটা, ওইটা আবার ওইটা তো আপনি চলে গেছেন ওই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে চলে গেছেন গা। ওইটা লাগে আবার এটা মিলেন না, নিচে দেখা যাচ্ছে না ওইটা মিলেন না, ওইটা মিলেন না। যেখানে স্যার আছে- নিচে দেখা যাচ্ছে না আচ্ছা লিখে ফেলেন এটা। 110-এ বলা আছে দখল যার মালিকানা তার। লিখে ফেলেন দখল যার মালিকানা তার, দখল যার মালিকানা তার, দখল যার মালিকানা তার। এটা লিখে ফেলেন দখল যার স্যার মালিকানা তার। 110-এ বলা আছে দখল যার মালিকানা তার। 111-তে বলা আছে সরল বিশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক। ইংলিশে এই শব্দটা লিখে রাখেন, অ্যাক্টিভ কনফিডেন্স। শেষ। 112-তে বলা আছে কোন অজাত সন্তান স্বামী স্ত্রী বিবাহ চলাকালে, মানে এরা ডিভোর্স হয় নাই, তাদের বিবাহ চলমান 280 দিনের মধ্যে কোনো সন্তান হইলে আদালত বলতেছে এই লোকটা হচ্ছে পিতা। তবে একটা ব্যতিক্রম আছে, এটাই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি তার ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, যে 280 দিন বিয়ের বয়স হয়েছে কিন্তু স্ত্রী আছে ঢাকায়, বেড়া ইতালিতে, তাহলে এই একটা ক্ষেত্রে তখন আদালত কি করতে পারে, এই যে চূড়ান্ত প্রমাণ নষ্ট করতে পারে, এই যে এটা লিখে ফেলেন আপনারা। 114 113-তে এমনি আইনি বাদ, আমি কি বাদ দেবো। 114-তে বলা আছে তিনটি ক্ষেত্রে আদালত মে প্রিজিউম করে। এক হচ্ছে প্রাকৃতিক ঘটনা, দুই হচ্ছে মানবিক আচরণ হিউম্যান কন্ডাক্ট, আর তৃতীয়ত হচ্ছে পাবলিক প্রাইভেট বিজনেস। শেষ সাক্ষ্য আইন শেষ। আলহামদুলিল্লাহ। আপনাদের এখন ফৌজদারি কার্যবিধির একটা সাজেশন দিব, সাজেশনটাকে আজকে দিব। সাক্ষ্য আইন শেষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা একটু কথা বলেন, আপনারা কি ক্লাসটা আজকে বুঝছেন কিনা একটু বলেন তো। জি স্যার, জি বুঝতে পারছি। আজকে আর দিয়েন না, আচ্ছা আজকে আর দিব না, যান আজকে আর দিব না, অনেক যান। বুঝছি স্যার, অনেক সুন্দর। চমৎকার ক্লাস হয়েছে, স্যার গ্রুপে দিয়ে দিলে হবে না স্যার? এই গ্রুপে আমি এই আজকে রেকর্ডিং পেয়ে যাবেন।